Hello, everyone. Today we are here again with Ahmed Mahiyan. This week's session will be continuation of the real estate investing that we started last week. And between the last week and this week, there has been a lot of changes in rules and regulations. So Ahmed is going to go through some of them. And as you know, he's a financial advisor and he has a huge experience in this field. So let's start with our session today. ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা গত সেশনে ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম ইন ডিটেইলস ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট লাস্ট থার্সডেতে এবং সাডেনলি অন মানডে উইদাউট এনি নোটিস গভর্নমেন্ট বেশ কয়েকটা রুলস চেঞ্জ করে। সো বিফোর আই স্টার্ট টু আওয়ার ইনভেস্টিং সেশন I thought that this is a good time to discuss the changes because অনেকগুলো টপিক যেগুলো আমরা লাস্ট সেশনে কথা বলেছি, স্পেশালি দ্য সিএমএইচসি ইনশোর্ড মর্টগেজ এগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে বিকজ অফ দ্য নিউ রুলস। হয়তোবা আমাকে আবার নতুন করে ওইটার উপরে আরেকটা সেশন করতে হবে ভবিষ্যতে, বিকজ দের আর সো মেনি চেঞ্জেস। সো মানডেতে ফেডারেল গভর্নমেন্টের পার্লামেন্টের সেশন শুরু হয়, ফল সেশন, এবং শুরু হওয়ার আগেই হঠাৎ করে সাডেনলি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড লিবারেল পার্টির ফাইন্যান্স মিনিস্টার উনি বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করে। বাট ২ টা অ্যানাউন্সমেন্ট হচ্ছে মেইনলি। সো ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে যে আমরা জানি যে সিএমএইচসি ইনশোর্ড যেগুলো মর্টগেজ, সিএমএইচসি ইনশোর্ড মানে হলো যে কানাডা হাউজিং মর্টগেজ কর্পোরেশন। এই যখনই কারো 20% এর নিচে ডাউন পেমেন্ট দিত আগে, তার এই সিএমএইচসির একটা ইন্সুরেন্স লাগতো। সো ওইটার একটা লিমিট ছিল যে ৳১,০০,০০০ এর নিচে হতে হবে বাসার দাম। ৳১,০০,০০০ এর উপরে হলে ইউ হ্যাভ টু পুট ডাউন মোর দ্যান 20%. দ্যাট ওয়াজ দ্য রুল। এবং আমরা যদি আগের সেশনটাতে খেয়াল করি, তাহলে আমাদের যে মিনিমাম ডাউন পেমেন্টের ক্যালকুলেশনের সেকশনটা ছিল, ওখানে আমি ক্লিয়ারলি এক্সপ্লেইন করে দিয়েছিলাম। বাট গভর্নমেন্ট যেটা করলো যে তারা জেনারেশন ফেয়ারনেস একটা আ পলিটিক্যাল রেটরিক যেটা বলতে পারেন, সেটার আন্ডারে ওরা বলল কি যে সিএমএইচসির এই 1 মিলিয়ন এর যে ক্যাপটা তারা এখন নতুন করে 1.5 মিলিয়ন করে দিল। সো ইটস আ বিগ জাম্প। সো হোয়াট ডাজ ইট মিন? মিনিংটা হচ্ছে যে এখন আর আ ১.৫ মিলিয়ন পর্যন্ত বাসা কিনতে আপনার 20% ডাউন পেমেন্ট লাগবে না। এটার ফুল হিসাবটা এখন পর্যন্ত গভর্নমেন্ট পাবলিশ করেনি। এটা স্টিল ইন দ্য আম আ যেটাকে বলে খসড়া আইন, বা ওই স্টেজে আছে। বাট we don't know the details of how they want to calculate. But from one of the comment that she made, উনি একটা প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিল যে আগে যে 1.5 মিলিয়নের একটা বাসা কিনতে কারো যদি $3,00,000 লাগতো ডাউন পেমেন্ট মিনিমাম, এখন তার সেই একই প্রপার্টি কিনতে $1,25,000 লাগবে। সো এই নাম্বারটাকে যদি আমরা হিসাব করে নেই, তাহলে আমরা যেটা দেখতে পারি যে ১ম ৫,০০,০০০ এর জন্য ৳২৫,০০০, যেটা আমাদের আগেই ছিল, এবং পরবর্তী যে $1,০০,০০০ সেটার জন্য যদি 10% হয়, তার মানে হলো ১ম ৫,০০,০০০ এর জন্য ২৫,০০০ এবং পরবর্তী ১,০০,০০০ এর জন্য $1,০০,০০০। সো দ্যাট উইল মেক দ্য ম্যাথ ওয়ার্ক। মানে ১,২৫,০০০ এর যে কথাটা উনি বলেছে, সেই হিসাবটা মেলে। এখন পর্যন্ত আমরা জানি না যে ফর্মুলাটা কি। বাট উনার ওই কথার সূত্রে এই জিনিসটা বোঝা যাচ্ছে। সেকেন্ড আরেকটা রুল যে উনি নিয়ে এসেছেন, আ সেটা হচ্ছে যে আপনার আ ফার্স্ট টাইম হোম বায়ার, যেটা আমরা গত সেশনে করেছি, এদের জন্য ৩০ বছরের অ্যামortization সব ধরনের প্রপার্টিতে। কয়েক মাস আগে উনারা একটা স্কিম নিয়ে আসছিল যে ফার্স্ট টাইম হোম বায়ার যদি সিএমএইচসি ইনশোর্ড নতুন কোনো বাড়ি কেনে, তাহলে তারা ২৫ বছর থেকে ৩০ বছর পর্যন্ত যেতে পারবে অ্যামortization এর জন্য। বাট ওরা এখন যেটা করল যে, যেকোনো সিএমএইচসি ইনশোর্ড মর্টগেজ, আম সরি, যেকোনো ফার্স্ট টাইম হোম বায়ার মর্টগেজ, এটা এখন আর নতুন বাড়ির ক্ষেত্রে আর প্রযোজ্য না। আ সবগুলো যেকোনো ফার্স্ট টাইম হোম বায়ার মর্টগেজই আপনি ৩০ বছর পর্যন্ত অ্যামortization করতে পারবেন। তার মানে হলো আপনার পেমেন্টটা, মর্টগেজের পেমেন্টটা আরেকটু কমে আসবে। যেহেতু আপনি ২৫ বছর থেকে ৩০ বছরে আপনি এক্সটেন্ড করতেছেন। সো এখন আরেকটা, এটা আগেই ছিল, বাট আমি জাস্ট শুধু পয়েন্ট আউট করার জন্য যে অনেকেই আছে যে রিসেন্টলি এখন রিনিউয়াল মার্কেটে তারা রেট শপ করছে যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে চলে যাচ্ছে, যে কারণ তাদের হচ্ছে যে মর্টগেজ রিনিউ এর সময় চলে আসছে। সো
এখন যেটা যে রিনিউয়ালের সময় গভর্নমেন্ট যেটা বলল যে আপনাকে আর নতুন করে স্ট্রেস টেস্ট করতে হবে না। সো দিস ইজ আই থিংক ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড ফিউ মান্থ এগো। বাট আর্লিয়ার পয়েন্ট যে দুটো যে $1.5 মিলিয়ন করল যে এটার কিছু রিস্ক আছে অবশ্যই যে অনেকেই যারা এই স্পেসে কাজ করে যারা বিশেষ করে আ কনজিউমার ডেট লেভেল নিয়ে কাজ করতেছে, তারা বেশ কয়েকজন এটার খুব সিগনিফিকেন্টলি অপোজ করেছে যে বেসিক্যালি এটা হচ্ছে যে আগুনের মধ্যে ঘি ঢালা। উইথআউট বিল্ডিং মোর হাউস যেটা হচ্ছে মেইন অ্যাফোর্ডেবিলিটি আনতে পারে হাউজিং মার্কেটে। এটা হচ্ছে যে আপনার আগুনের মধ্যে আরো ঘি ঢেলে দেওয়া। কারণ হলো যে এখন যেটা হওয়ার সম্ভাবনা যে মানুষ হয়তোবা ওভারবিট করতে পারে যে এই মার্কেটটা যে এখন যেহেতু ১.৫ মিলিয়ন পর্যন্ত ব্যাংকও অনেকটা রিল্যাক্স মুডে তখন লেন্ডিং করবে। আগে যেটা হতো যে যেহেতু আম আনইনসিওরড মর্টগেজ গুলো ব্যাংক নিজেদের ফান্ড দিত, ওরা একটু বেশ ভালোভাবে আম পরীক্ষা-নিরীক্ষা করে মর্টগেজ গুলো দিত। কিন্তু যেহেতু এখন আর এটা ব্যাংকের আর কোনো লস নাই। কারণ এগুলো সবই এখন ইন্সুরেন্স কোম্পানি দ্বারা কাভার্ড। সো ব্যাংক হয়তোবা আর আগের মতো আম নাও করতে পারে। আমি জানি না। আরেকটা কনসার্ন যেটা যে এখন $১.৫ মিলিয়ন এর প্রপার্টি আ কোয়ালিফাই করতে হলে মানুষকে দেখা যাবে যে এখন আ ভাই বা প্যারেন্টস এদেরকে ভাই-বোন, প্যারেন্টস এদেরকে co-signer হিসেবে লাগবে। কারণ আমাদের ইনকাম তো অত বাড়ে নাই। আপনি ১ মিলিয়ন থেকে ১.৫ মিলিয়ন করে দিলেন। কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন এর জন্য যে ইনকামটা দরকার, ওইটা কিন্তু খুব একটা বাড়েনি। 2nd যে পয়েন্টটা সেটা হচ্ছে যে amortization আপনি যখন ২৫ বছর থেকে ৩০ বছর করে দিচ্ছেন, তখন কিন্তু আপনি ইন্টারেস্ট পেমেন্ট বেশি করছেন। এবং এই কয়েকটা স্লাইডে পরেই আমরা দেখতে পারবো যে ইন্টারেস্টের পরিমাণটা কিভাবে বেড়ে যায় ২৫ বছরের থেকে ৩০ বছরে গেলে। সো বেসিক্যালি এই কয়েকটাই কাউন্টার আর্গুমেন্ট ছিল যে আসলে এইটা হাউজিং এর যে প্রবলেম যেটা সেটা আসলে কোন সলভ করতেছে না। এটা আরো ডিমান্ড সাইড যেটা সেটা আরো বাড়িয়ে দিচ্ছে। সো দিস ইস I don't know how it's going to be unfolding in the next future বাট এই ২ টা পলিসি আপনার ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা। যদি না এটা গভর্নমেন্ট কোর্স চেঞ্জ না করে। কোন কোয়েশ্চেন ভাইয়া? তানভীর ভাই? সো বেসিক্যালি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য এখন 30 ইয়ার্স হয়ে গেল amortization, so little bit affordable. হ্যাঁ, But হ্যাঁ। you're saying that main problem আর সলভ হইল না আজকে। More মেইন more প্রবলেমটা হলো units. যে হাউস বেশি বিল্ড না করলে তবে এখন যেটা হওয়ার সম্ভাবনা যে যেহেতু ১.৫ মিলিয়ন পর্যন্ত বাড়ালো, আ হয়তোবা বিল্ডার্সরা ওই প্রাইস পয়েন্টে বাড়ি বানানোর চেষ্টা করবে যেগুলো সিঙ্গেল ফ্যামিলি হাউসহোল্ড। আ লাস্ট ৩-৪ বছরে যেটা হয়েছে যে আপনার যেহেতু হাউজিং ডেভেলপারদের কাছে অত বেশি ল্যান্ড ছিল না। ওরা শুধুমাত্র এই হাই রাইজ কন্ডো বানিয়েছে। সো হাই রাইজ বন্ড বানালে প্রবলেম যেটা যে those are for specific type of investors. তো ওগুলো হলো ইনভেস্টর ড্রিভেন প্রপার্টি। whereas সিঙ্গল হাউজিং যেগুলো আপনার ডিটাচড হাউস অথবা সেমি ডিটাচ ওগুলা হলো আপনার আ ফ্যামিলি ওরিয়েন্টেড যাদের আপসাইজ করতে চায় বা ইটস নট স্টার্টার হোম এনিমোর। তো দেখা যাক কিভাবে আনফোল্ড হয় গভর্নমেন্টের এই নিউ পলিসিটা। সো আমরা এই স্লাইডটা আগের সেশনেও ছিল। আমরা যেটা দেখেছিলাম যে অলমোস্ট 40-50% যে রেঞ্জটা সেটা ছিল ফার্স্ট টাইম হোম বায়ার। আমরা গত সেকশনে আমরা ওইটা নিয়ে ডিসকাস করেছি। আজকে যেটা সেটা হচ্ছে যে এই রিপিট হোম বায়ার অথবা ইনভেস্টর ক্যাটেগরি। মেইনলি আজকে কথা বলব ইনভেস্টর ক্যাটেগরি নিয়ে। রিপিট হোম বায়াররা আসলে সাধারণত দেখা যায় যে ২ ধরনের রিপিট হোম বায়ার হয়। সাধারণত যে কেউ আপসাইজ করে, যেমন হলো কারো একটা বাসা ছিল খন্ড বাসায়, অথবা সে সেটা বিক্রি করে দিয়ে একটা হাউস বাসায় গেল। দ্যাটস দ্যা আপসাইজ। সো ইউ আর বাইং a bigger mortgage or bigger property. ডাউনসাইজ টা ঠিক অপোজিট। এটা সাধারণত দেখা যায় যে যারা বয়স্ক হয়ে যায় তারা আর বাড়ি মেইনটেইন করার মতো অত তাদের এনার্জি থাকে না। তারা হয়তোবা একটা কন্ডো বা ছোট একটা রিটায়ারমেন্ট হোম টাইপের বাসা কিনতে চায়। সো দ্যাটস ইউজুয়ালি দ্যা ডাউনসাইজ। সো ওই মার্কেটটা আসলে ফ্ল্যাট ওভার দ্যা লাস্ট 10-15 ইয়ার্স ওটা ফ্ল্যাট। ওটা নিয়ে আসলে খুব একটা কনসার্ন না। আ সো ইনভেস্টর ডিমান্ড যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই ২০২০ এর পর থেকে একটা হাই পিকআপ হয়েছে যেটা প্রায় 20% থেকে অলমোস্ট 30% এ চলে গিয়েছিল এবং আমি এটা এক্সপ্লেইন করতেছি কেন।
সো আমরা যখন আ এই ৩ টা সেগমেন্টকে ভাগ করি যে ওনার অকুপাইড যারা হলো নিজেদের বাসা থাকার জন্য কিনে, যারা হলো ইনভেস্টর ক্যাটেগরি আর যারা হলো রেন্টার। এই ৩ টা গ্রুপই আসলে একেকজনের একেকটা ধরনের মোটিভ থাকে সাধারণত। আ যারা ফার্স্ট টাইম হোম বায়ার যারা নিজেদের থাকার জন্য বাড়ি কিনে তারা দেখে যে অ্যাফোর্ডেবিলিটি কিরকম। ইনভেস্টরদের মাইন্ডসেট আবার আলাদা। তারা চিন্তা করে যে আচ্ছা আমার বাড়ি কিনলাম ৳৫,০০,০০০ am I going to make money? আ এবং ওইটা হলো তাদের মেইন আইডিয়াটা। আবার রেন্টারদের চিন্তা থাকে যে আচ্ছা আমি যে বাসাটা নিলাম, রেন্টটা কি আরো বাড়বে কিনা? কারণ রেন্ট যদি বাড়ে তাহলে তো তাদের প্রবলেম। সেকেন্ড এরকম ওনার অকুপাইড যারা দেখে যে জব, স্কুল সবকিছু দেখে যে তারা দেখে যে ৫ থেকে ৭ বছর এই নেইবারহুডটায় থাকবে। এবং অনেকে আ প্রিন্সিপাল রেসিডেন্ট এ ইনভেস্ট করে যে এটা একটা গ্রোথ, ট্যাক্স ফ্রি গ্রোথ এটাও একটা চিন্তা থাকে। এবং এগুলো সবই আপনার যারা নিজেদের জন্য বাসা কিনতেছে তাদের জন্য প্রযোজ্য। ইনভেস্টর ক্যাটেগরি যেটা আগেই বললাম যে বাড়ির দাম বাড়বে কিনা, আমার টেনেন্ট আমার মর্টগেজ পে করতেছে। তারপরে আমি কত দ্রুত এই বাড়ি থেকে প্রফিট নিয়ে আসতে পারবো। আম কিভাবে আমার ট্যাক্সটা কমে আসবে। এইসব জিনিসগুলা ওরা দেখে ইনভেস্টররা। ওরা খুব একটা কেয়ার করে না যে আপনার নেইবারহুড হ্যাঁ, অবশ্যই আপনার যে প্রাইসটা দিয়ে আপনি বাড়িটা কিনছেন সেটা আপনার নেইবারহুড এর উপর ডিপেন্ড করবে। বাট দে দে ডোন্ট কেয়ার টু মাচ যে আপনার পার্সোনাল রেন্টারের কি সমস্যা সেটা ওরা খুব একটা বেশি কেয়ার করে না। As long as they are getting the more rent payment on time. Whereas রেন্টার আবার কিন্তু অন্য ধরনের যে রেন্ট কন্ট্রোল আছে কিনা যারা নতুন বাসায় নতুন বিল্ডিং গুলোতে কিন্তু রেন্ট কন্ট্রোল নাই। ২০১৮ সালের পরে যেসব বাসা আ অন্টারিওতে হয়েছে সেগুলোতে কিন্তু রেন্ট কন্ট্রোল নাই। সো এই সবগুলোই এই রেন্টারদের মাথায় থাকে। অনেক সময় দেখা যায় যে ল্যান্ডলর্ড খুব আনপ্লেজেন্ট। হয়তোবা বাসার মধ্যে ঢুকে পড়ে। আমরা মাঝে মধ্যেই এসিপিতে দেখি যে অনেকেই পোস্ট করে যে বাসার মধ্যে ঢুকে পড়ে ল্যান্ডলর্ড। সো ইটস আ ডিফারেন্ট মাইন্ডসেট ওয়্যার ইউ আর। সো আমরা যদি একটু জুম আউট করি যে আমরা রিয়াল এস্টেট মার্কেটটা যদি দেখি ওভার দ্যা লাস্ট 30-40 ইয়ার্স ইন কানাডা। সো আ 80s থেকে 90s 93 পর্যন্ত মার্কেটটা খুব দ্রুত পিক আপ করে। হাউজিং মার্কেট ইন জেনারেল, হ্যাঁ? স এরপরে ২০০০ ১৯ সরি 1993 তে একটা রিসেশন হয় এবং সেটা খুব বড় ধরনের রিসেশন ছিল হাউজিং মার্কেটের দিকে। এই স্টেজ থেকে ২০১০-১৫ পর্যন্ত একটা স্টেডি গ্রোথ ছিল। এবং লিবারাল গভর্নমেন্ট আসার পরে ইনিশিয়ালি ২০১৭ সালে একবার মার্কেটটা খুব বাড়ল। আবার কিছুদিন স্ট্যাগনেন্ট ছিল। কিন্তু এই কোভিড এর থেকে দ্রুত বাড়া শুরু করল। সো এই পুরো স্টোরিটাই আপনার এই চার্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আপনার এইডিজ এর প্রাইস চার্ট। এটা হচ্ছে এভারেজ হাউজিং প্রাইস ইনডেক্স। সো আপনি যদি কোন স্পেসিফিক নেইবারহুড এ থাকেন যে ধরেন আপনি হয়তোবা টরন্টোতে থাকেন বা ভ্যানকুভারে থাকেন বা মন্ট্রিয়ালে থাকেন, আপনার জন্য হয়তোবা এটা আরেকটু ডিফারেন্ট হবে আমি এই গ্রাফটা হচ্ছে এভারেজ হাউস প্রাইস। সো পুরা এগ্রিগেট। সো আমরা যদি দেখি যে 80s থেকে 85 এর পর থেকে খুব দ্রুত বাড়ির দাম বাড়া শুরু করে। এবং 90 পর্যন্ত এই ৮৬ থেকে ৯০ সাল পর্যন্ত আমি যদি একটু নিচে যাই, আ এই পিরিয়ডটাতে অ্যানুয়ালি প্রায় ১০-১৫% করে বাড়ির দাম বেড়ে গিয়েছিল তখন। সো হিউজ ইয়ারলি গ্রোথ ছিল তখন। হ্যাঁ? আবার এই সময় যারা বাড়ি কিনেছে তাদের they didn't get their money back until 2003. সো এই আমরা যেটা বলি যে পিকে কিনলে যে অনেক সময় অনেকে পিক মার্কেটে বাড়ি কেনে। So they didn't get back their money until 2003, but it was stable. এরপরে আবার এই ২০০৭-৮ এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর আগে আবার দ্রুত বাড়ে। ২০০৭-৮ এর এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর সময় পুরা স্ট্যাগনেন্ট ছিল। কানাডিয়ান মার্কেটটা খুব একটা ইফেক্টেড হয় নাই। আমেরিকান মার্কেট আরো বেশি ইফেক্টেড হয়েছিল। কারণ কানাডার মার্কেটের যে লেন্ডিং গাইডলাইন ছিল ওইটা অতটা এগ্রেসিভ ছিল না। ইউএস এর মার্কেটে খুব এগ্রেসিভলি ওরা লেন্ডিং করেছে। এই এইখানে আসার পরে লিবারাল গভর্নমেন্ট আসলো ১ম বার। ১ম বার আসার পরে স্টেডিলি কিছু বাড়ছে এই ২০১৭ সালে তারপরে ওরা হাউজিংটা বাট মেইন ড্যামারেজটা হয়ে গেছে আসলে এখানে। এই ২০২০ সালের পর থেকে ধাম করে একটা পুরা হাউজিং মার্কেট যেটা বেড়ে গেল এবং এখন পর্যন্ত এটা মোটামুটি ফ্ল্যাট বলতে পারেন বা হয়তোবা ৫ থেকে ১০% এর মতো কারেকশন অন এভারেজ। কিছু মার্কেটে যেমন আমরা জানি যারা টরন্টোতে থাকি, আমরা জানি যে অসোয়াব বা ওই টাইপের যেগুলো মার্কেট খুব বেশি বেড়ে গিয়েছিল কোভিড এর সময়।
they are coming back to not at the pre-pandemic level but close to pre-pandemic level, মানে যেটাকে বলে নরমাল হেলথি গ্রোথ, ওই রেঞ্জে আবার ফিরে আসতেছে। সো এই জিনিসটাই আপনি যদি ইয়ারলি মানে অ্যানুয়াল রেট অফ রিটার্ন চিন্তা করেন, তাহলে যেটা ওই যে র‍্যাপিড গ্রোথ 90s এই সময় একটা মার্কেট বড় ধরনের ক্র্যাশ করে 1993 তে, এবং কিছু মার্কেটে 30-40% ও ড্রপ করে। এবং ২০০৫ সালের পরে আবার ২০০০ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর আগে আবার এই যে আমাদের ২০২০ এর পরে। সো বটম লাইনটা কি? বটম লাইন হচ্ছে যে আপনি যখন রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন বা এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট অলওয়েজ গোস থ্রু সাইকেল। সো এরকম সাইকেলের মধ্যে দিয়ে যায়। সো অনেক সময় আপনি হয়তোবা এইরকম সাইকেলের বটমটা ধরতে পারবেন। আবার কিছু সময় হয়তোবা আপনি আনফরচুনেটলি এই পিক সাইকেল গুলো আপনি পাবেন। তখন আসলে লস ইনকার করা ছাড়া বা আ যেটাকে বলে যে অ্যাবসর্ব করা ছাড়া আর কোন উপায় নাই। কারণ আপনি আসলে ইনভেস্টমেন্ট করতেছেন। সো ইনভেস্টমেন্ট করলে আপনার রিস্ক এবং রিটার্ন থাকবেই। আচ্ছা। এখন আসি যে কুইকলি যে যেটা মেইন ড্রাইভিং ফোর্স অফ আ যেটা হাউজিং মার্কেটের যে গ্রোথটা, সেটা হচ্ছে যে এই যে ইন্টারেস্ট রেট লাস্ট 30 ইয়ার্স ধরে কমতেছে এবং এটা একটা হিউজ ট্রেন্ড। আ মোটামুটি আগে যেটা আমরা অনেকের কাছে শুনেছি যে 80s এ 22% রেটেও অনেকে মর্টগেজ পেত। দেখেন। আ সাম সাম পিপল, আমি যার সাথে কাজ করি আমার অফিসে, হি ইস অ্যারাউন্ড 67. So he got his mortgage at 14% or 15% এবং he was very happy. সো এরকম সিচুয়েশন এট এ এ এ আমরা যে লাস্ট ১০ বছর ধরে যে আল্ট্রা লো এনভায়রনমেন্ট দেখে আসছি, দ্যাট ইজ হিস্টোরিক্যালি ইজ অ্যাবনরমাল। হিস্টোরিক্যালি কথাটা এই কারণে বললাম, কারণ আপনি যদি দেখেন লাস্ট 40-50 ইয়ার্স এ কখনো এরকম ছিল না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে আমাদের কনজিউমার সোসাইটি আগে এত বেশি ডেট বেসড ছিল না। এখনকার সোসাইটি পুরোটাই হলো ডেট বেসড। সো এই কারণেই আমাদেরকে লো ইন্টারেস্ট রেট ছাড়া আমরা সাস্টেইন করতে পারব না। আমরা যেটা দেখলাম যে আ লাস্ট ১ বছরে ২ বছরে যে ৫-৬ রেটে ইন্টারেস্ট রেটে আমাদের অবস্থা সবার নাভিশ্বাস উঠে গেছে। সো I don't know আজকের যেটা যে ইউএস এর মার্কেটে 0.5% রেট কাট ছিল। আ আজকে আবার শুনছি যে অনেকেই বলছে যে ব্যাংক অফ কানাডা হয়তোবা আ অনেকে বলতেছিল যে 50 বেসিস পয়েন্ট কাট করবে অক্টোবরে। কিন্তু গভর্নমেন্টের এই সিএমএইচসির সিএমএইচসি ইনসিওরড মর্টগেজ এর যে লিমিটটা এটা বাড়ায় দেওয়াতে এখন হয়তোবা ওরা আরো কশাসলি রেট কাট করবে। কারণ ওরা জানে যে ইফ দে কাট ইন্টারেস্ট রেট টু এগ্রেসিভলি, তাহলে আরো হাউজিং মার্কেটে আরো আবার ওই আগের মতো ক্রেজিনেস চলে আসবে। সো ব্যাংক অফ কানাডা চাচ্ছে যে এই ক্রেজিনেস টা যাতে না আসুক। whereas আ পলিটিক্যাল পার্টি গুলো হচ্ছে ভোট ব্যাংক বা ভোট পাওয়ার জন্য তারা যা করার দরকার সেটা করতেছে। সো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই অ্যাফোর্ডেবিলিটি তে। অ্যাফোর্ডেবিলিটি তেই আপনার প্রবলেম। যে ২০২০ সালের পর থেকে দেখেন এই যে গ্রাফটা, এইটার গ্রাফটার মিনিং টা হচ্ছে যে আপনি আ হাউসহোল্ড ইনকামের কত টাকা আপনার হোম ওনারশিপ এ খরচ হচ্ছে। মানে মর্টগেজ দিতে বা প্রপার্টি ট্যাক্স এইগুলা এই রিলেটেড খরচে যাচ্ছে। ২০ সালের পর থেকে দেখেন যে ইন্টারেস্ট রেট হাই হওয়ার কারণে প্রায় অলমোস্ট অনেক ফ্যামিলির 50-60% পর্যন্ত চলে যায় এই মর্টগেজ শোধ করতেই। তারা আসলে লোন নিয়ে কিন্তু আ আছে। সো এখন কুইকলি আমি খুব কুইকলি টাচ করে যাচ্ছি যে আসলে ই ই এই কোভিড এর সময় আসলে কি হয়েছিল যে আমরা দেখলাম যে ইনিশিয়াল একটা লকডাউন ছিল ৩ মাসের মতো। ওই সময় কিন্তু খুব একটা সেলস ছিল না। অনেকেই তখন বলল যে হোম অফিসের জন্য অনেকেই আ দূরের সিটি গুলোতে যাওয়া শুরু করলো। হ্যামিল্টনে যাওয়া শুরু করলো বা আ ভ্যানকু আ সরি আ যেটাকে বলে অশোয়া, এই টাইপের মার্কেট গুলোতে আস্তে এক্সপ্যান্ড করা শুরু করলো। ওই সময় আরেকটা ছিল যেটা ফ্যাক্টর ছিল যে স্ট্রং ডিমান্ড মার্কেট। মানুষকে হায়ারিং করে মানে পাওয়া যাচ্ছিল না। কারণ এত লোক জব সুইচ করতেছিল এবং এমপ্লয়ি পাওয়া যাচ্ছিল না। আরো একটা এই সময় যেটা ছিল যে ইন্টারেস্ট রেট ছিল রেকর্ড লো। সো আমি যে এই ইন্টারেস্ট রেটটা দেখাতে চাচ্ছিলাম যে
ভেরিয়েবল রেট ইন্টারেস্ট রেট 0.99 ছিল আপনার ডিসেম্বর 9 এ। হ্যাঁ? এইচএসবিসির একটা প্রমোশনাল মর্টগেজ ছিল। সো ওইখান থেকে আমরা 6% 7% এ চলে গেছি উইদিন 2 ইয়ার্স। ইমিগ্রেশন ছিল ২০২১ সালে যখন আপনার বিজনেসগুলো বলা শুরু করলো যে, "We don't have any temporary worker" তখন গভর্নমেন্ট যেটা করল যে, সবাইকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে দিল। যত ধরনের স্টুডেন্ট ছিল। সবাই পিআর ফাস্ট ট্র্যাক এ সবাই কানাডায় চলে আসতে গেল। প্যান্ডেমিক সেভিংস ছিল। যেহেতু মানুষজন খুব একটা খরচ করতেছিল না। যেহেতু বড় আইটেম কিনতেছিল না। মানুষের কাছে অনেক টাকা সেভিংস ছিল। প্লাস সার্ভের টাকা, সিবা লোনের টাকা সবার মনে আছে নিশ্চয়ই। ওই টাকাগুলা কিন্তু আনইউজড ছিল। সো ওইটা কোথায় গিয়েছে? ওইটা সব গিয়ে হাউজিং এর মার্কেটে ঢুকেছিল। প্লাস ওই সময় যেটা ছিল যে ল্যাক অফ হাউজিং এটা তো কমন একটা থিম যে কানাডাতে ল্যাক অফ হাউজিং which is still the case today. বাট ওই সময় আরেকটা যেটা প্রবলেম ছিল যে লাম্বার প্রাইস। আপনাদের যাদের মনে আছে যে লাম্বার প্রাইস কিন্তু it went up a lot এবং কন্ট্রাক্টর পাওয়া যাচ্ছিল না রেনোভেশনের জন্য। কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। সো ইট অল পুশড আপ দ্য প্রাইসেস অফ দ্য হাউজিং মার্কেট। প্লাস ওই যে এক্সেস ডিমান্ড ফ্রম দ্য ইনভেস্টর যে মানুষজন দেখলো যে আচ্ছা মানি তো তাহলে ফ্রি। আমি 1% এ নিচ্ছি। $1,000,000 এর বাসা যদি মর্টগেজ যদি আমার থাকে, 1% মানে হলো যে আমি $10,000 মাত্র ইন্টারেস্ট দিচ্ছি। আ ইটস বেসিক্যালি ভার্চুয়ালি ফ্রি মানি। সো why am I not buying? এমনও অনেকে ছিল যে আ ১ টা ২ টা ৩ টা বাড়ি পর্যন্ত অ্যা করেছে ওই সময়টায়। কারণ they qualified। এখন আসি যে ফ্লিপ সাইড এ এখন যদি আমরা দেখি ওই একই ফ্যাক্টর গুলো যে যেটা আমরা দেখতেছি যে এখন যেহেতু প্রাইস লেভেল ৳৮,০০,০০০ এর বাড়ি হয়ে গেছে এখন $1,000,000 $1.2 মিলিয়ন স্ট্রেস টেস্ট দিয়ে আর কেউ কোয়ালিফাই করে না। সো দ্যাটস আ ভেরি আ কমন সিনারিও। এখন দেখা যাচ্ছে যে আ ফ্যামিলি মেম্বাররা কো-সাইন করছে। ফ্যামিলি মেম্বাররা কো-সাইন করে কারণ হলো আদারওয়াইজ কোয়ালিফাই করে না। একেকটা মর্টগেজে এমনও আমি শুনেছি টপ মর্টগেজ ব্রোকারদের কাছ থেকে যে ৮ জন বরোয়ার। সো দে আর অল কো-সাইনিং বিকজ বাড়িটার দাম $১.৫ মিলিয়ন। $১.৫ মিলিয়ন এর জন্য যে ইনকাম দরকার ২ জনের পক্ষে সম্ভব না। হাসব্যান্ড, ওয়াইফ, তার ভাই, তার বোন সবাই মিলে একটা বাড়ি কিনতেছে। সো which is very মানে I don't know if it is good or bad, but this is the reality. হাই জব লস এবং এটা মোটামুটি আ এখন মোটামুটি সবাই জানে যে প্রচুর জব কাট হয়েছে। টেকে যেই এক্সেস হায়ারিং ছিল ওগুলো সব কাট হচ্ছে। প্লাস আমার সাথে আ অনেক ইকোনমিস্টের দ্বিমত এখানে যে অনেক ইকোনমিস্ট বলছে যে আমরা এখনো রিসেশন এ যাইনি। বাট আমার মতে পার ক্যাপিটা জিডিপি যেটা, পার ক্যাপিটা জিডিপিতে আমরা অলরেডি উই আর ইন এ রিসেশন। কারণ হলো যে আপনি লো ওয়েজ আ স্টুডেন্ট গুলোকে নিয়ে আসছেন। আপনার আগের যে পার ক্যাপিটা জিডিপি ছিল আমাদের ২০১৫ সালে, সেটা ছিল আপনার প্রায় 55,000 এর মতো। আমরা স্টিল ২০২৪ সালে সেই একই লেভেলে আছি পার ক্যাপিটা জিডিপিতে। সো হাউ ক্যান ইট নট বি a রিসেশন? আর প্যান্ডেমিক এর সময় যে এক্সেস ক্যাশটা ছিল those are gone, those are gone. মানুষ মর্টগেজ পেমেন্ট স্টিল they could afford because of those excess savings. তারা ওই সেভিংস গুলো ভাঙায় এতদিন ধরে খেয়েছে। থার্ড যেটা যে এখন অনেক অফিস কিন্তু বলছে যে you are supposed to come to the office at least 3 days a week যেটা আগে ছিল 1 days a week। গভর্নমেন্ট প্রচুর জব, অনেক টেকের জব they want এবং আরবিসি এর সিইও তারপরে আপনার Facebook, Google everybody had a complaint last year about productivity. So productivity এবং যখন লে অফ শুরু হবে you have to go back to your work. তখন আর হয়তোবা ওই কারণ এই হোম অফিস কালচারটা কখন আসলো? যখন এমপ্লয়ি হ্যাড দ্যা বার্গেনিং পাওয়ার যে আমাকে না হায়ার করলে তুমি আরো অন্য কাউকে পাবা না। কিন্তু যদি লে অফ শুরু হয়, there are 10 other people who is willingly to do the job. So it doesn't really matter if you are working from home. মানে মানে সবাই চাবে যে অফিসে গিয়েই কাজ করতে। এছাড়াও ইন্টারেস্ট রেট নিয়ে বলার কিছু নাই। ইমিগ্রেশন ওয়াজ a বিগ পয়েন্ট এবং মোটামুটি আমাদের ক্যানাডিয়ান কালচার এর মধ্যে এখন অ্যান্টি ইমিগ্রেশন একটা সেন্টিমেন্ট চলে আসছে। প্রচুর ইন্ডিয়ান বা অ্যান্টি ব্রাউন যেই সেন্টিমেন্টটা বিশেষ করে আ অন্যান্য প্রভিন্স এর মধ্যে চলে আসছে। টেনেন্ট ল্যান্ডলর্ড বোর্ড এটা তো আর কিছু বলার নাই যে ভয়াবহ স্লো এবং আপনার যদি
টেনেন্ট যদি আপনাকে পে না করে, ইউ আর ডান বেসিক্যালি ওই বাসা। Still we still have less supply. বাট যেটা বললাম যে এখন যেমন আপনি যদি দেখেন যে আ রিয়াল এস্টেটের কন্ডো মার্কেট ইস গেটিং ফ্লাডেড, যে নেক্সট ইয়ারের মধ্যে প্রায় ২০ থেকে ৩০,০০০ কন্ডো আসবে টরন্টোতে, এবং দোজ আর অল মেজরিটি অফ দেম আর মাইক্রো কন্ডো সাইজ ৫ থেকে ৬-৭০০ ডলার, সরি ৫ থেকে ৭০০ স্কোয়ার ফিটের কন্ডো। এখানে আসলে কারো যারা ফ্যামিলি রেইজ করতে চায়, দে ডোন্ট ওয়ান্ট টো বি ইন দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। সো যেটা হচ্ছে যে প্রচুর কন্ডো আছে কিন্তু সিঙ্গেল হোম নাই। সো দেখা যাচ্ছে যে কন্ডো মার্কেট ইস গোয়িং থ্রু a significant price correction, এবং আ ইনভেস্টররাও আস্তে, আস্তে এই মার্কেট থেকে সরে যাচ্ছে। অনেকেই চলে যাচ্ছে ইউএসএ তে, কারণ মাচ মোর ফ্রেন্ডলিয়ার। আম এবং এইটা একটা অ্যান্টি ল্যান্ডলর্ড যে একটা সেন্টিমেন্ট কানাডাতে, এই জিনিসটা কিন্তু অনেক ইনভেস্টরদের মধ্যেই এটা দেখা যায়। আমি একটা ক্লায়েন্টকে হেল্প করেছিলাম। উনার ৩ টা কন্ডো ছিল। She just said that, I just want to get rid of the investment market. মানে there are so much hatred against landlord. So এই কারণে আম that's kind of the nutshell. সো আপনি যদি দেখেন যে এই একটা ফ্যাক্টর ছাড়া, যে লো সাপ্লাই, বাকি অন্যান্য যতগুলো ফ্যাক্টর ছিল দ যেগুলো আপনার কোভিড এর সময় দাম বাড়িয়ে দিয়েছিল, সেগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ফ্যাক্টর গুলো কিন্তু সব নেগেটিভ হয়ে গেছে। যে আমরা যে এখন যে এনভায়রনমেন্ট টা, সেটা কিন্তু এখন পুরাপুরি আলাদা কোভিড এর থেকে। জাস্ট ওয়ান ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে এখনো স আ লো লো সাপ্লাই অফ হাউজিং। আচ্ছা, আরেকটা যেটা হলো যে আ মর্টগেজের ইন্টারেস্ট রেটটা আপনার ডিরেক্টলি ইমপ্যাক্ট করে। এইখানে আমি একটা এক্সাম্পল এ যেমন দেখিয়েছি যে ৳৮,০০,০০০ যদি কারো মর্টগেজ হয়, ৩% রেটে ২৫ বছরের যদি অ্যামortization হয়, তাহলে তার মর্টগেজ পেমেন্ট আসতেছে ৳৩৭০০, ৳৩৮০০ ধরেন, এটা কাছাকাছি। সো এই ২৫ বছরে উনি টোটাল খরচ করবে, ইন্টারেস্ট দিবে ৳৩,৩৫,০০০। যেটা প্যান্ডেমিক এর সময় ছিল ১.৫% যারা মর্টগেজ নিয়েছিল, যেই সেন্টিমেন্ট এ নিয়েছিল, তারা কিন্তু অনলি ৳৩২০০ মর্টগেজ দিতে হতো, এবং তারা ওভার দ্যা 25 ইয়ার্স পিরিয়ড, অ্যাসিউমিং যে তারা 1.5 ই পাবে, তাদের ইন্টারেস্ট কস্ট কিন্তু সিগনিফিক্যান্টলি লো ছিল। ঠিক আছে? সো এই একই মর্টগেজ পেমেন্টের যে ক্যালকুলেশনটা যদি আমরা আজকের রেটে আমরা চিন্তা করি, আজকের রেট মানে হলো এটা ছিল গত বছরের রেট 6.5, যারা এখনো ভেরিয়েবল এ আছে তারাও এখনো এই রেটেই আছে। আর রাইট নাও anybody who is buying, they are getting somewhere between 4.5 to 5.5 এর রেঞ্জে। হ্যাঁ? সো আমি যদি assumption করে নেই 5%, still mortgage payment is coming somewhere between $4,600 to $4,700. হ্যাঁ? সো আমি কোথায় দেখলাম ৳৩১০০ যেটা প্যান্ডেমিক এর সময় ছিল, এখন কিন্তু আবার হয়ে গেল আ সায় সা সা ৳৪৬০০। সো এখানে ছিল প্রায় ৳৩২০০, আর এখন হলো ৳৪৭০০। সো যেই কারণে গত বছর অনেকের নেগেটিভ অ্যামortization ছিল যে অ প্রিন্সিপাল কোন পেমেন্ট হচ্ছিল না। কারণ তারা শুধু ইন্টারেস্টই দিয়ে যাচ্ছিল। সো 6.5% এ অলমোস্ট আপনি মর্টগেজ যা দিবেন, ইন্টারেস্টও সে একই পরিমাণ দিবেন। সো ইন্টারেস্ট রেট ইস দ্য বিগেস্ট ফ্যাক্টর ইন হাউস প্রাইসেস। এটা আসলে বোঝা উচিত। এই একই আইডিয়ার উপরেই আরেকটু ইলাবোরেশন, যে কেউ যদি এখন মর্টগেজ নেয় 5% এর রেঞ্জে, তাহলে ৳৮,০০,০০০ মর্টগেজে তার বছরে তার মর্টগেজ পেমেন্ট যেটা হয়, এই যে এখানে যেটা আমরা দেখলাম, আ সেটা হলো আপনার 56,000 এর মতো মর্টগেজ পেমেন্ট হবে টোটাল। 56,000 মানে হলো ৪,০০০ এর কিছু উপরে, ৪,৫০০, এই যে এই অ্যামাউন্টটা। আর তার মানে এইটার একটা পোরশন যাবে ইন্টারেস্টে, আরেকটা পোরশন যাবে প্রিন্সিপালে। সো আমি যদি এই প্রিন্সিপাল এর অ্যামাউন্টটাকে যদি আমি টোটাল মর্টগেজ পেমেন্ট দিয়ে ভাগ দেই, তাহলে দেখতে পারবো যে মাত্র ৩০% পেমেন্ট, আমি যে মর্টগেজ পেমেন্ট করতেছি, সেটা আসলে যাচ্ছে হলো প্রিন্সিপাল এর এগেইনস্ট এ। বাকিটা আসলে আমি ৭০% হচ্ছে ইন্টারেস্টই পে করছি। এবং ৫ বছর পরে আমার মর্টগেজ কমে আসতেছে ৳৭,০০,০০০। এই একই এক্সারসাইজ আমি যখন
কোভিডের সময় করেছিলাম। অলমোস্ট 70% আমার প্রিন্সিপাল পেমেন্ট মানে মর্টগেজ পেমেন্ট ওয়াস গোইং টু মাই প্রিন্সিপাল। সো এই জিনিসটা এই কারণেই আসলে ওই সময়টা এত বাড়াবাড় ছিল। আচ্ছা, এখন আসি যে অ্যাম কুইকলি যে লাস্ট ইয়ারে যে ভেরিয়েবল রেটের মর্টগেজ ছিল, অনেক মর্টগেজের আপনার ফিক্সড পেমেন্ট ছিল। যেমন আ সিআইবিসি, আ তারপরে আপনার উম স্কোশিয়া করে না, ন্যাশনাল ব্যাংকও করে না। সিআইবিসি, টিডি এই ধরনের ব্যাংকগুলো আপনার ভেরিয়েবল রেট মর্টগেজের ওদের কোনোই চেঞ্জ হয় না। আপনার ইন্টারেস্ট রেট বাড়া কমার পরে ওদের পেমেন্টের কোনো চেঞ্জ হয় না। সো ওইসব মর্টগেজে দেখা গেছে যে প্রচুর আ শুধুমাত্র ইন্টারেস্টই পে করেছে সবাই। এবং তাদের মর্টগেজে দেখা যাচ্ছিল যে নেগেটিভ অ্যামোর্টাইজেশন মানে মর্টগেজটার অ্যামাউন্ট আস্তে, আস্তে বাড়তেছিল। কারণ যে পরিমাণ প্রিন্সিপাল যাচ্ছিল সেটা আসলে কোনো প্রিন্সিপাল যাচ্ছিল না। সবই ইন্টারেস্টই পে করতেছিল। আচ্ছা, এখন আসি যে আরেকটা কনসেপ্ট লেভারেজ এবং ডেপ্রিসিয়েশন যেটা হলো রিয়াল এস্টেটের ইনভেস্টমেন্টের খুব ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর। আ আ তানভীর ভাই কি কোন কোয়েশ্চেন সো ফার? আমি আমি চলে যাচ্ছি যে ইনভেস্টমেন্ট রিলেটেড। আচ্ছা, সো রিয়েল এস্টেটে তো এখন তাহলে অ্যাজ অ্যান ইনভেস্টর ইটস নট আ গুড আইডিয়া বিকজ নাম্বার আর 1 uh, cost is high, so recovery হবে না। ক্যাশ ফ্লো পজিটিভ নাও হতে পারে, রাইট? রাইট, And also landlord tenant board is an issue. So রাইট। uh, ওটা আমি শুনছিলাম যে they are trying to make it better. Like Dockford had made some announcement, like faster or something. But গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট এটা তো আসলে but কতটুকু overall, it's not a very না, এখন যেটা favorable. হয়েছে যে লাস্ট ১ বছরে যেটা দেখা গিয়েছে যে যারা জিটিএ তে ইনভেস্টর ক্লাস ছিল দে রিয়ালাইজ যে আসলে যে অন্টারিওতে ইস ভেরি টাফ টু মেক মানি। সো আ লট অফ পিপল ওয়েন্ট টু অ্যালবার্টা। অ্যালবার্টাতে স্টিল ওই রেন্ট দিয়ে মর্টগেজ পেমেন্ট করা যাচ্ছে। প্লাস ওদের ওখানে টেনেন্ট ল্যান্ডলর্ড বোর্ডের এত সমস্যাও নাই। সো দ্যাটস হোয়াই উই স আ র‍্যাপিড ইনক্রিজ ইন দ্য প্রাইসেস ইন অ্যালবার্টা। ওইটাও এখন একটা স্যাচুরেটেড লেভেলে চলে আসতেছে। কারণ সবকিছুই ডিপেন্ড করে হলো যে আসলে ওই পপুলেশনের অ্যাফোর্ডেবিলিটির উপরে। একটা একটা বাড়ির দাম তো আর আ এমনি বাড়তে পারে না। মানে বাড়ির দাম নরমালি বাড়বেই, অবশ্যই বাড়বে। কারণ হলো আপনার যখন অ্যাফোর্ডেবিলিটি বাড়বে, হাউস হোল্ড ইনকামের অ্যাফোর্ডেবিলিটি বাড়বে, অটোমেটিক্যালি বাড়ির দামও বাড়বে। সো দ্যাটস নট a ইস্যু। সো লেভারেজটা আপনার রিয়াল এস্টেটে যারা ইনভেস্ট করে দে the biggest reason people invest in real estate is 2 reason. Why? One is leverage and one other reason is depreciation. So ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে লেভারেজটা কি? লেভারেজটা হলো যে আপনি একটা প্রপার্টি কিনতেছেন $1,000,000 বাট আপনি নিজের পকেট থেকে ডাউন পেমেন্ট দিচ্ছেন ৳2,00,000 আর বাকি ৳8,00,000 আপনি নিচ্ছেন ব্যাংক থেকে। সো আপনি কিন্তু মাত্র এই ছোট্ট একটা পিস পাই আপনার। আর বাকি পাই কিন্তু সবই আ ব্যাংকের। সো এইটাকে আমরা বলি লোন টু ভ্যালু রেশিও যে কতটুকু লোন ডিভাইডেড বাই দ্য ভ্যালু। সো এখানে এই এক্সাম্পল এ ৳8,00,000 মর্টগেজ ডিভাইডেড বাই দ্য $1,000,000 প্রপার্টি। সো এলটিভি হচ্ছে 80%। সো আপনি যখন ইনভেস্টর ক্যাটেগরিতে আপনি ইনভেস্ট করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ এট লিস্ট 20% ডাউন পেমেন্ট ফর মোস্ট লেন্ডার। আমি আজ পর্যন্ত দেখিনি যে এরা আ লেস দ্যান 20% এ আপনাকে রেন্টাল মানে রেন্টাল প্রপার্টি আপনি কিনতে পারবেন লিগ্যালি। অনেকেই দেখায় যে ওইটা আসলে কাগজে কলমে ভুল দেখিয়ে ওরা আসলে করে। আ ওটা শো করে যে ওনার অকুপাইড বাট আসলে ওটা রেন্টাল দিয়ে দেয় ওটা ক্লোজিং এর পরে। বাট দ্যাটস নট দ্য রাইট ওয়ে। বাট কেউ যদি রাইট ওয়ে তে রেন্টাল প্রপার্টি কিনতে চায়, ইউ হ্যাভ টু হ্যাভ এট লিস্ট 20% ডাউন পেমেন্ট। আরেকটা যে কনসেপ্ট সেটা হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কি? ধরেন আপনার আ মর্টগেজ আপনার রেন্টাল প্রপার্টি থেকে $20,000 এর মতো আপনার রেন্ট আসলো। আপনি এটার মর্টগেজ পেমেন্ট অন্যান্য সবকিছু দেওয়ার পরে যেটা থাকে, ধরেন আপনার প্রফিট থাকলো ১৪,০০০। ১৪,০০০ থেকে আপনি তখন আরো অন্যান্য এক্সপেন্স যেগুলো থাকে প্রপার্টি ম্যানেজমেন্ট ওইসব দেওয়ার পরে যেই জিনিসটা থাকে এখানে আপনি ডেপ্রিসিয়েশন ক্লেইম করতে পারবেন যে আপনার যে প্রপার্টিটা ওইটা ওভার দ্য ইয়ার্স আপনার একটা ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশনটা হলো যে প্রপার্টির যেটা আয়ুকাল বলে বা যেটাকে বলে যে আমরা যে উম
যেটা লংজিভিটি বলে, সেটা আসলে কিন্তু কমতে থাকে। যেমন কানাডাতে আপনার আ ক 4% ডিপ্রিসিয়েশন রেট ধরা হলো কমার্শিয়াল রিয়েল এস্টেটের জন্য। মানে হচ্ছে আপনি যদি একটা $1,000,000 এর প্রপার্টি কেনেন, তাহলে ৳৪০,০০০ পর্যন্ত আপনি প্রত্যেক বছর ডেপ্রিশিয়েট করতে পারবেন। যেটা আপনার মানে আপনি ধরে নিচ্ছেন যে আমার প্রপার্টির যে আ স্ট্রাকচার সেটা ৳৪০,০০০ করে প্রত্যেক বছর ল মানে কমতিছে বিল্ডিং এর ভ্যালু। সো গভর্নমেন্ট যেটা করবে যে আপনি যদি ডেপ্রিসিয়েশন ক্লেইম করেন, তাহলে আপনার যে অন্যান্য আ রেন্টাল ইনকাম আছে, সেখান থেকে আপনি ওই ডেপ্রিসিয়েশনটা আপনি ইউজ করতে পারবেন। এটার সুবিধা হলো তাহলে আপনার ট্যাক্সেবল যে ইনকামটা সেটা কমে যাচ্ছে। যেমন এই এক্সাম্পল এ এটা হলো ডেপ্রিসিয়েশন ক্লেইম করা ছাড়া, আর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্লেইম করা সহ। সো এখানে ডেপ্রিসিয়েশন ক্লেইম করলে আপনার নেট ইনকামটা কমে যাচ্ছে। সো রিয়েল এস্টেটে যারা ইনভেস্ট করে তারা দে লাভ ডেপ্রিসিয়েশন স্পেশালি ইন দ্য ইউএস সাইড। ইউএসএ তে মোস্ট বাসা আপনার ক্যাশ ফ্লো পজিটিভ থাকে এবং যেহেতু ক্যাশ ফ্লো পজিটিভ থাকে, তাদেরকে প্রত্যেক বছর ট্যাক্স দিতে হয়। সো ডেপ্রিসিয়েশন যখন ক্লেইম করে, তখন ওই ক্যাশ ফ্লোটা তখন আর 0 হয়ে যায়। সো আপনার আপনি হয়তোবা প্রফিট করছেন, বাট অন ট্যাক্স ডকুমেন্ট ইউ আর মেকিং 0 ইনকাম। সো এইটাই সবচেয়ে বড় বেনিফিট যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে ইউএসএ তে। আ কানাডাতে আনফরচুনেটলি এটা খুব একটা নাই। কারণটা হচ্ছে যে প্রত্যেকটা বেশিরভাগ প্রপার্টি হলো নেগেটিভ ক্যাশ ফ্লো। সো আসলে উল্টা আরো পকেট থেকে দিতে হয়। সো আসলে ডেপ্রিসিয়েশন আসলে ক্লেইম করার আসলে কোন ওরকম সুযোগ থাকে না। এই স্লাইডটা থেকে যাওয়ার আগে আমি বলতেছি যে, ডু নট ডেপ্রিশিয়েট ইউর প্রিন্সিপাল রেসিডেন্ট। আপনি যদি কোন বেসমেন্ট ভাড়া দিয়ে থাকেন, ডু নট ডেপ্রিশিয়েট ইউর প্রিন্সিপাল রেসিডেন্ট। কারণ আ ওইটা তখন আর আপনি ক্লেইম করতে পারবেন না প্রিন্সিপাল রেসিডেন্স। সো টক টু ইউর ট্যাক্স প্রফেশনাল। আ এটা আমি এখানে এডুকেশন পারপাস এ আমি এখানে বলছি। প্লিজ টক টু ইউর আ ট্যাক্স প্রফেশনাল অর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আচ্ছা, এই কনসেপ্ট ২ টা আমি ক্লিয়ার করার পরে আমি চলে যাই যে হিলক। আ আমাদের কমিউনিটিতে মেজরিটি মানুষ যারা এই ২০২০ এর পরে বাড়ি কিনেছে, তারা দেখা গেছে যে আ দে দে হ্যাড এ গুড equity in their house. হয়তোবা তারা $৫,০০,০০০ এ অনেক বছর আগে বাড়ি কিনেছিল। Now their property is $1,000,000. তারা করল কি যে আগের প্রপার্টিটা রিফাইন্যান্স করে ওখান থেকে কিছু টাকা বের করে ওই টাকাটা আপনার 2nd প্রপার্টিতে ডাউন পেমেন্ট দিয়েছিল। সো সাধারণত এই জিনিসটা সাধারণত ওরা এই হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট এর মাধ্যমে করত। সো হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট বা যে হিলক প্ল্যানটা বলে সাধারণত আপনার 80% টু 80% পর্যন্ত আপনাকে লোন দিত। সো ধরেন আপনার $1,000,000 এর প্রপার্টি আপনি ৳৮,০০,০০০ পর্যন্ত আপনি ওইটার অ্যাক্সেস পাবেন। আ সো দেখা যেত যে আপনার যদি ৳৫,০০,০০০ মর্টগেজ হয়, বাকি ৳৩,০০,০০০ আপনি এই লিমিট পেতেন হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট থেকে। বাট গভর্নমেন্ট যেটা লাস্ট ইয়ারে করল যে এই হিলকের লিমিটটা কমায় দিল। কমায় দিয়ে এখন তারা করল কি 65%। মানে হচ্ছে যে আপনার মর্টগেজের ব্যালেন্স যদি 65,000 এর নিচে হয়, 65% এর নিচে হয়, only then you can get access to your home equity line of credit. এখন পর্যন্ত অনেকেরই হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট আছে। এটা এখনো হয়তোবা রিফ্লেক্ট করছে না। বাট all the big banks, they have to bring it back to 65% loan to value. সো অনেকের হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট আছে যেখানে হয়তোবা দেখাচ্ছে যে ৳১-২ লাখ লিমিট। আম এই বছরের ফিসক্যাল ইয়ার শেষ হওয়ার আগে প্রত্যেকটা ব্যাংকের ওদের বাধ্যতামূলকভাবে এই হোম ইকুইটি লাইন অফ ক্রেডিটের লিমিট যাতে আপনার 65% লোন টু ভ্যালুর ভিতরে থাকে। এই রুলসটা ওরা নতুন করে করেছে। সো এটার একটা নেগেটিভ ইফেক্ট হলো যে যারা আগে একটা বাসা থেকে রিফাইন্যান্স করে ওই টাকা দিয়ে আরেকটা বাসা করত, ইটস বিকামস এক্সট্রিমলি ডিফিকাল্ট নাও। কারণ হলো আপনার আ অনেক গেইন থাকতে হবে টু রিফাইন্যান্স অ্যান্ড গেট অ্যাক্সেস টু দ্যাট মানি। সো এখানে একটা এক্সাম্পল এ আমি দেখাচ্ছি যে কারো যদি $1,000,000 এর বাসা থাকে এবং ৳৭,৫০,০০০ মর্টগেজ থাকে, আ এখন আর কোন হিলক এখানে আপনি অ্যাক্সেস পাবেন না। আগের রুলে আগের রুলে কিন্তু আপনার ৳৫০,০০০ মতো আপনি হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট পেতেন। বাট এখনকার রুলে আপনি আর এটা পাচ্ছেন না। আপনার শুধু মর্টগেজ ব্যালেন্স ৳৭,৫০,০০০। এখন আসি যে হিলকটা আপনি তখন কখন পাবেন? সো ধরেন আপনার একটা একটা বাসার আপনি অ্যাপ্রেইজ করার পরে আপনার ১,০০,০০০ আসলো। আপনার মর্টগেজ ব্যালেন্স হলো $৪,০০,০০০। তাহলে আপনি ৳২,৫০,০০০ আপনি একটা
হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট পাবেন, যেটা আপনার হাউসের সাথে অ্যাটাচড। এবং হোম ইকুইটি লাইন অফ ক্রেডিটের ইন্টারেস্ট রেট সাধারণত আপনার প্রাইম প্লাস 1% হয়। আ কিছু ব্যাংকে আপনার অনেক সময় প্রাইমও হয়, প্রাইম প্লাস হাফ, বাট ইট উইল বি মোর দ্যান প্রাইম অথবা প্রাইমের সমান। সো এখনকার নিয়মে আপনার এই এটা কিন্তু কমে গেল, সিগনিফিকেন্টলি কমে গেল। আগের নিয়মে এইটা আপনি প্রায় ৪ লাখের মতো অ্যাক্সেস পেতেন। এখনকার নিয়মে আপনি মাত্র ৳২.৫ লাখ পাবেন। আর আরেকটা যেইটা উম সরি। আচ্ছা, আরেকটা যেই কনসেপ্ট সেটা হচ্ছে যে আপনি যদি এখন কারো যদি মর্টগেজ ফুললি পেইড অফ থাকে, ফুললি মর্টগেজ পেইড অফ হলেও আপনি 65% এর বেশি আপনি এই হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট এর লিমিট পাবেন না। এটা অবশ্য আগেই ছিল। বাট দিস ইস সামথিং। আচ্ছা, এখন আসি কয়েকটা পপুলার স্ট্র্যাটেজি নিয়ে। যারা ইনভেস্টিং করেন রিয়েল এস্টেটে তাদের মধ্যে এটা মোটামুটি সবাই জানে। সো মেজরিটি অফ দ্যা পিপল আমাদের কমিউনিটিতে তারা সাধারণত এই ধরনের প্রপার্টি এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করে, যেটা হলো বাই অ্যান্ড হোল্ড রেন্টাল প্রপার্টি। মানে হয়তোবা একজনের একটা বাড়ি আছে, প্রিন্সিপাল রেসিডেন্ট আরেকটা বাড়ি কেনে এবং ওটা ভাড়া দিয়ে দেয়। তো ভাড়াটা সাধারণত লং টার্ম লিজও হতে পারে, যে আপনি একজনকে বছরের পর বছর ভাড়া দিচ্ছেন। শর্ট টার্ম লিজও দিতে পারেন আপনি Airbnb বা ভ্যাকেশন প্রপার্টি। আ সো এই স্ট্র্যাটেজির একটা সুবিধা-অসুবিধা হলো যে এইটার ইনভলভমেন্টটা, যে আপনি কত সময় ব্যয় করছেন, এটা পুরাপুরি ডিপেন্ড করে যে আপনি কি ধরনের আ কতটুকু কি ধরনের ল্যান্ডলর্ড। আপনি যদি খুব ইনভলভড ল্যান্ডলর্ড হন তাহলে হয়তোবা আপনাকে অনেক সময় দিতে হবে। আবার অনেকেই আছে যারা প্রপার্টি ম্যানেজার হায়ার করে। তারা they don't wanna deal with the tenant issue. They hire somebody some realtor যারা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি চালায়। তাদেরকে হয়তোবা ৮ থেকে ১২% আ গ্রোস রেন্ট এ দিয়ে দেয় এবং they take care of everything. Sometimes এটা দেখা যায় অনেকের মধ্যে যারা হয়তোবা কয়েকজন বন্ধু মিলে একটা কন্ডো কিনলো। ৩ জন বন্ধু মিলে একটা কন্ডো কিনলো, that's called partnership. হয়তোবা কেউ একটা কাপল একটা বাসা আছে, আরেকটা বাসা কিনলো। That's also possible. So these are all categorized in the rental buy and hold. গভর্নমেন্ট যেটা করলো যে রিসেন্টলি দে আর মেকিং, আচ্ছা এটা এই রিসেন্ট এর চেঞ্জটা আমি একটু পরে বলছি। 2nd মোস্ট পপুলার যেটা রিয়াল এস্টেট ইনভেস্টর যারা প্রফেশনালি রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট করে ফুল টাইম বা অনেকটা ইনভলভ তাদের জন্য এই পিআরআর স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি পপুলার। এটা হচ্ছে যে আপনি একটা ১ম এ একটা বলতে পারেন যে আ বাংলায় বলি ভাঙাচোরা একটা বাড়ি কিনলেন। আম খুব আ যেটা as is property sold sometimes আপনি দেখতে পারবেন যে আ রিয়াল এস্টেট লিস্টিং এর মধ্যে লেখা থাকে as is, মানে হচ্ছে যে প্রপার্টিটার অবস্থা খুবই খারাপ। ওটার মধ্যে এখন থাকার মতো অবস্থা নাই। সো ইউজুয়ালি যারা করে যে রিয়াল এস্টেট ইনভেস্টর যারা যেই টাইপের তারা হয়তোবা এটাকে কেনে, কম দামে কেনে। কম দামে কিনে ধরেন একটা বাসা ৳৪,০০,০০০ য় কিনল। ৳৪,০০,০০০ কিনে ওটার মধ্যে হয়তোবা ৳২,০০,০০০ র মতো রেনোভেট করল বা ৳১,৫,০০,০০০ র মতো এক্সটেনসিভ রেনোভেট করল। ডিপেন্ড করে আসলে রেনোভেশন এর লেভেল কতটুকু আপনার দরকার ওই বাসাটাকে। তারপরে আপনার এটা ধরেন আপনার ৳২,০০,০০০ আরো খরচ করে ৳৬,০০,০০০ মোটামুটি টোটাল খরচ হলো। এটাকে এখন উনি আ আবার রেন্টাল এ দিয়ে দিতে পারে যে এটা এখন ৳৬,০০,০০০ হলো। আমি ৳৬,০০,০০০ র মর্টগেজ নিয়ে আমি এটাকে আ রেন্ট আউট করে দিলাম। এখন রেন্ট আউট করে দেওয়ার পরে আমি রেন্টাল ইনকামটা শো করে আমি এটাকে রিফাইন্যান্স করলাম। কারণ আমার প্রপার্টি আমি কিনেছিলাম ৳৪,০০,০০০, আমি ৳২,০০,০০০ আমি ইনভেস্ট করলাম। আমি এটাকে রেন্ট আউট করলাম রেনোভেশন এর পরে। এখন আমি ব্যাংকে যেয়ে বললাম যে, "হেই, I renovated it. তোমরা এখন আমাকে এই নতুন রেনোভেটেড প্রপার্টির উপরে একটা ভ্যালুয়েশন করো।" ব্যাংক যদি যেয়ে বলে যে, "আচ্ছা, তুমি ৳২,০০,০০০ খরচ করছো, ৳৪,০০,০০০ কিনছো। আমরা মনে করতেছি যে এটার মার্কেট ভ্যালু ৳৭,০০,০০০।" হ্যাঁ? তখন ব্যাংক করবে কি? ৳৭,০০,০০০ র উপরে এটাকে রিফাইন্যান্স করে দিবে। সো রিফাইন্যান্স করে দিলে আপনার ওইভাবে আপনি ক্যাশ আউট করতে পারতেছেন। আপনার যে equity টা ছিল। সো এই আবার এই হোল প্রসেসটাকে আবার রিপিট করবেন। এইখানে যেই টাকাটা আপনি বের করে ফেললেন রিফাইন্যান্স করার পরে, সেই টাকাটা আবার আপনি পরবর্তী বাড়ির আ ডাউন পেমেন্ট বা ওই রেনোভেশন এর জন্য আপনি খরচ করলেন। সো এই হোল প্রসেসটাকেই বলে BRRR, বাই, রিহ্যাব, রেন্ট, রিফাইন্যান্স অ্যান্ড রিপিট।
এটা খুব পপুলার একটা স্ট্র্যাটেজি। অনেক রিয়েল এস্টেট ইনভলভড যারা রিয়েলটররা বা যারা অ্যাক্টিভলি ইনভেস্ট করে তাদের মধ্যে। এটার মধ্যে আবার অনেক সময় দেখা যায় যে কয়েকজন মিলে করে। ধরেন আপনার রিয়েলটর হয়তোবা বাড়ি স আ কেনার কাজ করতেছে। হয়তোবা তার কন্ট্রাক্টর দিয়ে এই রেনোভেশন এর কাজটা করাচ্ছে। আবার অনেকে হার্ড মানি লেন্ডার থাকে যে ইনভেস্টর অনেক টাকা নিয়ে বসে আছে। দে আর ওকে টু লেন্ড মানি ফর দি রেনোভেশন ওয়ার্ক। সো হয়তোবা ৳২,০০,০০০ লাগবে। এই ৳২,০০,০০০ একজন বিগ ডিপ পকেটের মানুষ তারা হয়তোবা ইনভেস্ট করছে। সো এট এ এ এইটা ডিপেন্ড করবে আপনার ইনভলভমেন্টটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন কাজটা আপনি নিচ্ছেন। আ আ আর ইউ রিহ্যাব পারসন? আর ইউ নাম্বার পারসন হু ইস টেকিং কেয়ার অফ দ্য মর্টগেজ সাইড? আর ইউ অ্যান ইনভেস্টর ক্যাটেগরি? সো এটা ডিপেন্ড করবে যে আপনি কোন আ ক্যাটেগরির এ পার্টিসিপেন্ট। এইটার আরেকটা ভার্সন হচ্ছে যে আপনি হয়তোবা রেন্ট আউট না করে দিয়ে আপনি বাই করলেন, রিহ্যাব করলেন এবং সেল করে দিলেন। এটাকে সাধারণত বলে ফ্লিপ। সো প্রপার্টি ফ্লিপ যেটা বলে ইউজুয়ালি সেটা হলো যে আপনি একটা আ র ভাঙাচোরা বাড়ি কিনে আপনি ওটাকে রেনোভেট করে আপনি বিক্রি করে দিলেন। দ্যাটস কল্ড ফ্লিপ। সো এই সবগুলোই আপনার যদি আপনি অ্যাক্টিভলি করেন তাহলে এই প্রসেস গুলোকে সাধারণত বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করে কানাডাতে। 3rd যে ক্যাটেগরি আপনি যেভাবে ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট অথবা মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। সো আমি মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন নিয়ে একটা YouTube এ ভিডিও করেছি। Whoever is interested I can put a link in the description. বাট ওইটা এই রিট এবং এমআইসি এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে রিয়েল এস্টেটের হচ্ছে আপনি ফিজিক্যাল প্রপার্টি কিনতেছেন। সো আমার মতো আপনার মতো অনেকেই আছে যারা স্মল ইনভেস্টর তারা করছে কি যে we don't wanna be involved in this BRR strategy or buying the real property. What we want is hire somebody, pay somebody their fee বাট উই স্টিল ওয়ান্ট টু ইনভেস্ট ইন দ্য রিয়েল এস্টেট। সো এই ধরনের ক্ষেত্রে এই রিটে ইনভেস্টমেন্ট করে। সো রিটের কাজ হলো যে রিট যারা অফার করে স্পন্সর তারা আ ১০০ টা ক্লায়েন্টের কাছ থেকে এরকম করে টাকা তোলে। এবং দে হ্যাভ দেয়ার প্রফেশনাল টিম তারা সাধারণত আ এই টাকাগুলো নিয়ে বিভিন্ন বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং বা বিভিন্ন ধরনের রিট আছে। যেমন অফিস রিট যারা হলো শুধুমাত্র অফিস স্পেস গুলো ওরা কেনে। মর্টগেজ রিট আছে, রেসিডেন্সিয়াল রিট আছে যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিং আ এই ধরনের প্রপার্টি গুলো এই রিট গুলো কেনে। আ অনেক সময় আ ইন্ডাস্ট্রিয়াল রিট আছে যেগুলো হলো ধরেন ওয়্যারহাউস কেনে বা শপিং কমপ্লেক্স এর রিট আছে। So that's one of the way you can invest if you are not interested in involving in this strategy. So এটার সুবিধা আছে আবার একটু অসুবিধাও আছে। সুবিধা কি যে you you absolutely don't need to be involved. আপনি স্টক মার্কেটে যেভাবে একটা স্টক কেনেন আপনি সেভাবে একটা রিট কিনতে পারেন। কোন সমস্যা নাই। বাট দ্যা মানে কন সাইড বা যেটাকে বলে যে আ ডিসঅ্যাডভান্টেজ হলো যে রিট যেহেতু পাবলিকলি ট্রেডেড অন দ্যা স্টক মার্কেট, স্টক মার্কেটের যেই ফ্যাক্টর গুলো আপনার অন্যান্য স্টক গুলোকে ইমপ্যাক্ট করে, সেইম ভাবে আপনার রিটও কিন্তু ইমপ্যাক্টেড হয়। যেহেতু এটা আম ডেইলি ওঠানামা করে, সো ইট হ্যাজ মোর রিস্ক ইন দ্যাট সেন্স যে এটা বেশি লিকুইড বাট it can fluctuate with the other stock market factor. Whereas mortgage REIT হলো আপনি মর্টগেজ লেন্ডার হিসেবে কাজ করতেছেন। আ অনেক স আ আপনি মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন এ যখন আপনি ইনভেস্ট করেন, বেসিক্যালি আপনার কাছ থেকে টাকা নিয়ে ওই কোম্পানিগুলো আরেকটা আ বড়োয়ারকে টাকাটা লেন্ড করে। ধরেন আপনারা অনেকেই শুনেছেন যে আ প্রাইভেট মর্টগেজের কথা। সো প্রাইভেট মর্টগেজ আপনার ইনস্টিটিউশনালিও করে অনেকে আবার আপনার আম ইন্ডিভিজুয়ালিও করে। সো যখন ইনস্টিটিউশনালি হয় তখন এগুলোকে বলে মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এছাড়াও অনেকে ইনভেস্ট করে যে ক্রাউড ফান্ডিং এ ইনভেস্ট করে। এখন বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেমন আমি যতটুকু জানি সিম্পল ইনভেস্টিং অর সিম্পল সামথিং দে পুল অ্যাসেট এবং তারা কেনার পরে তানভীর ভাই মনে হয় জানেন আ সো ওই সিম্পল ইনভেস্টমেন্ট বা এই ধরনের ক্রাউড ফান্ডিং আম ওয়েতেও অনেকে ইনভেস্ট করে।
এছাড়াও আপনি যদি syndication এর মাধ্যমে ইনভেস্ট করেন, syndication টা হচ্ছে সিমিলার কনসেপ্ট বাট ইটস a bigger ডলার অ্যামাউন্ট যে আপনার যারা মাল্টি-মিলিয়ন ডলারের ডিল করে, তারা সাধারণত syndication এর মাধ্যমে করে। তাদের ইউজুয়ালি একটা ক্লোজড আ সেট অফ ইনভেস্টর থাকে। যে ধরেন ৮ টা ১০ টা ১৫ টা তারা ডিল পাঠায় দেয়। যে আমার নেটওয়ার্কে ধরেন ৫-৭ টা ইনভেস্টর আছে। I send them the prospect এবং তারা যদি মনে করে যে এখানে ইনভেস্ট করবে তারা they send me money, wire transfer the money before a deadline এবং আমি আ অ্যাজ এ ম্যানেজার ওই টাকাটা নিয়ে আমি ওই প্রপার্টি গুলো কিনবো। এছাড়াও আপনার হোলসেল করতে পারে। হোলসেলটা আমি খুব একটা 100% এক্সপার্ট না। বাট what I understand is basically you are buying contract and you are giving that contract to a buyer, but you are making a money in the middle. এবং এটা এটা আপনি ফিজিক্যালি এটার ওনারশিপ নেন না। বাট দিস হোলসেলিং এবং এই কমার্শিয়াল রিয়াল এস্টেট ইট রিকোয়ার্স স্পেশালাইজড নলেজ। সাধারণত যারা রিয়াল এস্টেটে ১ম বারের মতো ইনভেস্ট করে they typically start with somewhere around here. Then if they become more expert, they go to the BRR method এবং হোলসেল বা কমার্শিয়াল স্পেস হলো আপনার আরো বড় ডলার অ্যামাউন্ট এর জন্য যেটা আপনি ধরেন একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কিনতেছেন বা আপনি একটা শপিং মল একটা কমপ্লেক্স কিনতেছেন। দ্যাট রিকোয়ার্স ইউ $5-10 মিলিয়ন এবং এটা সাধারণত জয়েন্ট ভেঞ্চারেই হয়। হ্যাঁ? সো এইগুলো আপনার স্পেশালাইজড নলেজ দরকার। এখন আসি যে আ ডিল কিভাবে এনালাইজ করতে হয়? যে আপনি যে আ আ এই সেকশনে যাওয়ার আগে তানভীর ভাই any question about the strategy, popular strategies? So there's a lot of them, but I think for BRRR, if the appraisal doesn't go well, তখন তো ধরা। একই অ্যাপ্রেইজাল ডিপেন্ড করবে। কারণ আপনি রিফাইন্যান্স করবেন হলো অ্যাপ্রেইজাল এর উপরে। Right. সো যদি অ্যাপ্রেইজাল কম আসে তাহলে ওই যে যেটা বললেন ধরা। So that's a risky one because nowadays, like it's very হ্যাঁ, market so এক্সাক্টলি। আর ওরা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে ব্যাংকগুলা। স্ট্রিক্ট হয়ে গেছে আগে যেমন ব্যাংকগুলো। অ্যাপ্রেইজাল কারণ একটু বেশি করতো, এখন তো খুব অ্যাপ্রেইজাল খুবই স্ট্রিক্ট করেছে। কারণ লেন্ডারদের রিস্ক বেড়ে গেছে এখন। right. আম সো দে হ্যাভ টু। And and also crowdfunding এগুলো তো REIT, so pretty much রিচ। it's a safer way of investing in the real estate, right? সেফার ওয়ে বলবো না। মানে এটা হলো ইনভলভমেন্টটা একেবারেই লাগে না। Right. এটার ইনভলভমেন্ট একেবারেই লাগে না। সো অনেকেই বলে যে রিয়াল এস্টেট হলো প্যাসিভ ইনভেস্টমেন্ট এই সেই। আ যারা বিআরআর করে ইটস নট প্যাসিভ। No, it's not. হ্যাঁ, ইট ইস ফার ফ্রম প্যাসিভ। প্যাসিভ যদি বলতে চান একেবারেই প্যাসিভ তাহলে রিট অথবা Right. এমআইসি মিক যেটা সেটা ইটস কাইন্ড অফ প্যাসিভ বাট স্টিল আপনাকে আপনার ডিউ ডিলিজেন্স করতে হবে যে কোনটা আপনি কিনতেছেন। Yeah. So yeah, compared to the BRRR, definitely হ্যাঁ, মানে REIT is সবচেয়ে less কম complicated. ইনভলভড হলো রিট আর এমআইসি তে। Right. এটাও আপনার খারাপ না। এইটাও এই সিন্ডিকেশন বা ক্রাউড ফান্ডিং ও আপনার এটারই মতো। বাট দিস ইস রেগুলেটেড মার্কেট আর Yeah. এটা হচ্ছে আপনার আনরেগুলেটেড মার্কেট। আর কমার্শিয়াল তো ইটস a different ball game, right? ইটস আ ডিফারেন্ট বল গেম। ডিফারেন্ট বল গেম এবং এটা আমি এখানে বলতেছি যে কমার্শিয়াল প্রপার্টি যখন আপনি ডিসিশন নেয় সো যখন একটা রিয়াল এস্টেট এনালাইজ করে সাধারণত ওরা দেখে যে আচ্ছা আমার এখান থেকে ভাড়া কত আসতে পারে, রেন্ট কিরকম। আপনি যদি কমার্শিয়াল বিল্ডিং এর কথা চিন্তা করেন, ওরা চিন্তা করে যে আচ্ছা আমার এখান থেকে কত টাকা আমার ১৫ টা ইউনিট আছে। আমি ১৫ টা ইউনিট থেকে কত টাকা গ্রস রেন্ট পাবো। সেটা হলো আমার ফার্স্ট আইটেম। সেকেন্ড অনেক বিল্ডিং এ আবার আপনার দেখা যায় যে লন্ড্রি মেশিন থাকে অথবা আ ভেন্ডিং মেশিন থাকে। দ্যাট অলসো গিভস ইউ আ লিটল বিট অফ ইনকাম। আবার যদি ধরেন আপনি প্রপার্টি থাকে যেগুলো আপনার ধরেন হাউস বাসা কেউ হয়তোবা এভাবে হিসাব করতেছে। সো দে ক্যান অলসো আমি যেমন ১ম যখন কানাডায় আসি তখন আমি যে বেসমেন্টে থাকতাম দ্যাট হ্যাজ কয়েন লন্ড্রি। সো দ্যাট ইস অলসো অ্যান ইনকাম ফর দ্যাট ওল্ডার লেডি। এরপরে আপনাকে যেটা করতে হবে যে ভ্যাকেন্সি দেখতে হবে। ভ্যাকেন্সি দেখতে হবে যে আমার এই বাসাটাতে কত পার্সেন্ট ভ্যাকেন্সি এক্সপেক্টেড ভ্যাকেন্সি। এখন এটা আবার ডিপেন্ড করে নেইবারহুড এর উপরে। আপনি যদি আ খুব ডিমান্ডিং নেইবারহুড এ থাকেন আপনার ভ্যাকেন্সি রেট খুব কম হবে। আবার আপনি যদি কোনো এমন একটা রে অ্যা ভ্যা অ্যা নেইবারহুড এ থাকেন যেখানে অত বেশি পপুলেশন নাই, তখন আপনাকে ভ্যাকেন্সি রেট কিন্তু অনেক হাই রাখতে হবে। এরপরে আপনার ক্যাপিটাল এক্সপেন্স হলো আপনার যেগুলো আপনি
ধরেন আপনার রুফ চেঞ্জ করতে হবে। ওখানে একটা বিগ চেঞ্জ আসবে। হয়তোবা আপনি একটা কমার্শিয়াল বিল্ডিং কিনলেন, ওখানে আপনার এক্সটেনসিভ রেনোভেশন করতে হবে। সেই জিনিসটা। এছাড়া রেগুলার মেইনটেন্যান্স এবং রিপেয়ার যেগুলো আছে সেগুলো তো আছেই। প্লাস আপনি যতটা বেশি আ হ্যান্ডস অফ থাকতে চাবেন, তত আপনাকে একটা টিম রাখতে হবে। অনেক সময় প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি থাকে। সো প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি আপনার ওইটার কত টাকা ফি দিচ্ছেন, কত টাকা অ্যাডমিন ফি দিচ্ছেন, you also have to look at all. এরপরে দেখতে হবে আপনার মর্টগেজ পেমেন্ট কিরকম? মর্টগেজ পেমেন্টের ইন্টারেস্ট সাধারণত আপনি যদি ইনভেস্টর ক্যাটেগরিতে কোনো বাসা কিনেন, আপনি যে ইন্টারেস্টটা দিবেন ওই মর্টগেজের জন্য that month মর্টগেজ ডিডাক্টেবল। সো আ এটা একটা সুবিধা। আ এছাড়া আপনাকে প্রপার্টি ট্যাক্স, ইউটিলিটি কত, ইন্সুরেন্স, প্রপার্টি ইন্সুরেন্স সবকিছু দেখতে হবে। প্লাস আপনি যদি কোন কর্পোরেশন হয় এবং আপনার যে আ অ্যাকাউন্টিং আপনি যে রেন্টাল প্রপার্টি ক্লেইম করছেন, আ সেটার জন্য যে অ্যাকাউন্টেন্টরা আপনাকে সেপারেটলি চার্জ করবে। আপনার আ T776 যেটা ফর্ম আ ওইটার জন্য। এছাড়াও আপনার ভ্যালুয়েশন আপনি কি প্রাইসে আপনি কিনছেন, দ্যাট ইস অলসো ভেরি ইম্পোর্টেন্ট। ২০২২ সালের দিকে আমার কাছে আমি তখন সিআইবিসিতে ছিলাম। আমার কাছে এক বাঙালি ভদ্রলোক এসেছিল। উনি আ এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আ উনি একটা কন্ডো কিনবে আ somewhere on the Shepherd Avenue ৳৮,০০,০০০ $৮,০০,০০০ এর। তো আমাকে বলল যে উনি এটা ভালো কি হবে নাকি? এটা চিন্তা করতে বলল। সো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা আপনি ৳৮,০০,০০০ মর্টগেজ প্রপার্টি কিনবেন। তার মানে আপনার মিনিমাম ৳৬,৪০,০০০ এর আপনার মর্টগেজ লাগবে। 80% যেটা। সো 80% মর্টগেজে আপনার এত টাকা মর্টগেজ আসতেছে। এ এ এ এ ফো 640 মর্টগেজ ব্যালেন্সে আপনার এত টাকা মর্টগেজ আসতেছে। আর আপনি ভাড়া দিলে আপনি কত টাকা পাবেন?" সো উনি আমাকে বলল যে, ৳১৬০০ ভাড়া পাবো। তা আমি ওনাকে বললাম, "আপনার খরচ প্রায় ৳৩,০০০ র কাছাকাছি। আপনি ভাড়া পাচ্ছেন ৳১৬০০। তার মানে আপনি ইনভেস্টমেন্ট আসলে করছেন কিসের জন্য? আমি বুঝতে পারলাম না।" তার মানে হি ওয়াজ আ গিভিং a valuation যেটা হাই ভ্যালুয়েশন বলে যে ওভার পেইড ইট। সো ওইটার খেসারতটা যেটা এখন দিচ্ছে সেটা। সো এই যে ভ্যালুয়েশনটা ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে আপনি কত প্রাইসে আপনি কিনছেন। এখন আমরা আসি যে ইনভেস্টর যারা ফুল টাইম প্রফেশনাল ইনভেস্টমেন্ট করে, তারা এই ধরনের এটাকে বলে প্রোফর্মা। প্রোফর্মার মতো একটা বানায় এবং ওখানে ওরা প্রজেকশন করে যে আচ্ছা, এটা যেমন একটা কমার্শিয়াল বিল্ডিং এর একটা প্রোফর্মা। সেখান থেকে আমার রেন্টাল ইনকাম কিরকম আসতে পারে $৮,০০,০০০ এর মতো। লিসের থেকে কিরকম লস। এভাবে সবগুলো হিসাব করার পরে ও দেখে যে আচ্ছা, আমার আ সরাসরি সবকিছু দেওয়ার পরে আমার কত থাকতেছে। নেট অপারেটিং ইনকাম $৪,০০,০০০। আমার $৭,০০,০০০ রেভিনিউ, $৪,০০,০০০ আপনার নেট অপারেটিং ইনকাম। মানে হচ্ছে আমার সব প্রপার্টি রিলেটেড সবকিছু খরচ করার পরে আমার ৪,০০,০০০ এর মতো থাকতেছে। সো দ্যাট ইস হাউ আ মানে আপনারা যদি কেউ রিয়াল এস্টেটে প্রফেশনালি ইনভেস্টমেন্ট করতে চান, then I would say learn the craft before you go to invest. Don't just মানে রিয়েলটরদের কথা শুনেই আপনারা জাম্প করেন না। ডু ইউর হোমওয়ার্ক এবং এই হোমওয়ার্ক করতে গেলে আপনার কয়েকটা জিনিস আপনাকে কেয়ারফুলি থাকতে হবে যে আপনার আ এই যে ইনভেস্টমেন্টটা করছেন, এইটা আপনার প্রফিটেবল কিনা? এই জিনিসটা বিভিন্নভাবে মেজার করা যায়। বাট আমি এখানে খুব আ কমন যে ওয়ে গুলা সেটা আমি দিচ্ছি যে ROI সবাই যেটা জানে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুবই সহজ। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এবং আ আপনি কত টাকায় বিক্রি করলেন। সো আপনি ৳৫০,০০০ দিয়ে কিনে ৳৭০,০০০ বিক্রি করলে আপনার 40% রিটার্ন পাবেন। আ বাট এইটার একটা সমস্যা হলো যে এইটা সাধারণত অ্যানুয়ালাইজ ক্যালকুলেশন করে না। হয়তোবা আপনি একটা প্রপার্টি কিনেছেন ১০ বছর আগে। সো ১০ বছর ধরে আপনি 40% রিটার্ন ইস আ পুয়ার রিটার্ন। হ্যাঁ? সো ওইটা আপনাকে দেখতে হবে। আ এবং আপনি রেন্ট যেটা আপনি পাচ্ছেন ইস ইট মেকিং সেন্স? আ আমাদের বাংলাদেশে যেমন এখন আ অ্যাপার্টমেন্ট যারা কিনে অনেক চড়া দামে দেখা যাচ্ছে ৳১,০০,০০,০০০ দিয়ে অ্যাপার্টমেন্ট কিনতেছে। কিন্তু বছরে ভাড়া পাচ্ছে ৳৩,০০,০০০। সো ভাড়া আপনি ৳৩,০০,০০০ ডিভাইডেড বাই ৳১,০০,০০,০০০ আ আপনার ৩% ও আসে না। সো দ্যাটস ওয়ান ওয়ে টু ক্যালকুলেট। এছাড়াও অনেক রিয়েল এস্টেট এর ইনভেস্টর যারা আছে তারা ক্যাশ অন ক্যাশ রিটার্ন আ ফর্মুলা ইউস করে। সো ইটস অলসো ইস গুড ফর ক্যাপচারিং দ্য শর্ট টার্ম কারণ
যারা রিয়েল এস্টেটে ফুল টাইম ইনভেস্ট করে তারা আসলে শর্ট টার্ম ওরা চিন্তা করে। ইউজুয়ালি বিশেষ করে বিআরআর টাইপের ডিলের জন্য। সো দে অলসো ইউজ দ্য ক্যাশ অন ক্যাশ রিটার্ন। এছাড়া আপনি যদি কমার্শিয়াল স্পেসে যান, কমার্শিয়াল স্পেসে তখন পুরোটাই আবার ডিফারেন্ট জিনিস। যে ওরা তখন দেখে যে নেট অপারেটিং ইনকাম। একটা বিল্ডিং কমপ্লেক্স কমার্শিয়াল বিল্ডিং থেকে আপনার কত টাকা আপনার আ থাকতেছে আপনি রেভিনিউ থেকে আপনার অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে কত টাকা থাকতেছে। এটার উপর ডিপেন্ড করে আপনার প্রপার্টির ভ্যালুয়েশন আপনার হবে। সো এটাই আপনার যখন রিয়াল এস্টেটে যারা ফুল টাইম কাজ করেন দে অলওয়েজ টক অ্যাবাউট ক্যাপ রেট। ক্যাপ রেটটা হচ্ছে বেসিক্যালি এই যে কত টাকা আপনি পাচ্ছেন ডিভাইডেড বাই আপনার প্রপার্টি ভ্যালু। সো এখানে একটা এক্সাম্পল যে যদি আমার এনওআই যেটা নোটি ন ন নেট অপারেটিং ইনকাম যদি ৳১,০০,০০০ হয় এবং $১.৫ মিলিয়ন যদি আমার প্রপার্টির ভ্যালুয়েশন হয়, আমার যদি প্রাইস হয়, তাহলে হলো 6.7%। সো এইখানে এই এই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ অ্যাক্রস ক্যানাডা এই ক্যাপ রেটটা সাধারণত ৪ থেকে ৬ এর মধ্যে রেঞ্জের মধ্যে এই লাস্ট ২০২৪ সালে। সো এইটা হচ্ছে যখন আপনি যখন ব্যাংকের কাছে যাবেন তখন ওরা এইভাবে আপনাকে ভ্যালুয়েশন করবে। সো ইটস a কুইক ওয়ে টু ফিগার আউট যে আচ্ছা কত টাকা আমার এই প্রপার্টির দাম হতে পারে। এই এনওআই থেকে আপনি কুইকলি বলে দিতে পারেন। আরো কিছু অ্যাডভান্সড ওয়ে টু মেজার প্রফিটেবিলিটি হচ্ছে যে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা আপনি হাতে কলমে করতে পারবেন না। ইউ নিড a calculator or Excel file. But it's typically used by the institutional money managers. So যারা ধরেন কানাডা পেনশন প্ল্যান, যারা হচ্ছে ধরেন লার্জ কমপ্লেক্স কিনবে তারা সাধারণত এই ধরনের আ কাজগুলো করে। বাট ইন এনি কেস আপনি যখন রিয়াল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন, ইউ আর বেসিক্যালি কম্পিটিং এগেইনস্ট আদার ইনভেস্টমেন্ট অপশন। সো ধরেন কথার কথা আপনার কাছে $১,০০,০০০ এখন আছে। সো আপনি যখন রিয়াল এস্টেটে ইনভেস্ট করবেন, সো ইউ আর গোইং টু কম্পেয়ার আচ্ছা আমি রিয়াল এস্টেটে ইনভেস্ট করলে এত টাকা রিটার্ন পাবো। আমার স্টক মার্কেটে ইনভেস্ট করলে এত টাকা রিটার্ন পাবো। আর আমি যদি এটা জিআইসি তে রেখে দেই এত টাকা রিটার্ন পাবো। ইউ হ্যাভ টু কম্পেয়ার অল অফ দিস ফ্যাক্টর। কোনো সময় স্টক মার্কেট আপনাকে ভালো রিটার্ন দিবে। আবার কোনো সময় হয়তোবা রিয়াল এস্টেট আপনাকে ভালো সময় দিবে। সো ইউ অলওয়েজ হ্যাভ টু লুক এট হোয়াট ইস ইউর আদার অপশন। সো ওইটাও আপনাকে মাথায় রাখতে হবে যে হোয়াট ইস ইউর আদার অপশনস। এখন আসি কিছু হরর স্টোরি নিয়ে যেটা বেসিক্যালি আম আমার অবজারভেশন থেকে। সেটা হচ্ছে যে আ বেশ কিছু আমি ট্রান্সেকশন দেখেছি আমার ব্যাংকিং ক্যারিয়ারে যে আ একটা প্রপার্টি কেনার সময় সো প্রপার্টি কেনার সময় দেখা যাচ্ছে যে আম ডিপোজিট মানি লাগে। সো ডিপোজিট মানি যখন আপনি দিয়ে দেন কোনো কাউকে সেলারের কাছে, তার মানে হচ্ছে যে আপনি এই ডিপোজিটটা আপনি দিয়ে দিচ্ছেন সেলারের কাছে এবং ইউ আর মেকিং এ ফার্ম অফার। ফার্ম অফারের বেসিসই হচ্ছে যে আপনি একটা ডিপোজিট দিবেন। সো দেখা যাচ্ছে যে আ যে এই ডিপোজিটেড অনেক এগ্রেসিভ রিয়েলটর সবাই না। আ আমি আমি সবাইকেই এই দোষে দোষারোপ করব না। বাট অনেকেই আছে যে আম হয়তোবা একটা কুইক ক্লোজ এর আশায় ক্লায়েন্টের টাকা এগ্রেসিভলি ডিপোজিটে দিয়ে দিচ্ছে। এবং অফার দিয়ে বলতেছে যে হ্যাঁ, উই আর গিভিং ফার্ম অফার। বাট অনেক সময় দেখা যায় যে তাদের মর্টগেজ অ্যাপ্রুভাল নাই। সো এই মর্টগেজ অ্যাপ্রুভাল না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে এই ট্রান্সেকশন গুলো ফেইল করে এবং আ এটা কেন করে? কারণ অনেক সময় রিয়েলটররা করে কি যে প্রেশার ট্যাকটিক্স হিসেবে এই ডিপোজিটটা দিয়ে মোটামুটি আটকায় গেল ক্লায়েন্টটা। তখন আর they cannot back out. সো ওই সময় আমাদের কমিউনিটিতে অনেক রিয়েলটর যেটা করে যে দে ক্রিয়েট ফেক ইনকাম। তারা তাদের সাধারণত একজন আ অ্যাসোসিয়েট থাকে বা তাদের কানেকশন থাকে যারা হচ্ছে যে এই ফেক ইনকাম ডকুমেন্ট তৈরি করে। So once you make a deposit, you cannot back out anymore. So you have to then ৯-৬ করে যেভাবেই হোক না কেন আপনাকে মর্টগেজটা করতেই হবে। সো এরকম কয়েকটা কেস আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এবং one of the case এ আনফরচুনেটলি ওই ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়। যে উনি প্রায় $70,000 এর মতো ডিপোজিট দেওয়ার পরে আ the mortgage broker couldn't get the mortgage on time এবং তার ওই ডিপোজিটের টাকাটা ফেইল হয়।
এবং দ্য প্রবলেম হলো যে সেলার যদি দেখে যে লস খাচ্ছে, আপনি ফার্ম অফার দিলেন বাট আপনি ক্লোজ করতে পারলেন না। সেলার যদি দেখে যে বিকজ অফ ইউর ফেইলড ট্রান্সাকশন সেলার ইজ গেটিং এ লস, কারণ মার্কেট ফল করে গিয়েছে এই সময়ের মধ্যে, দেন দে ক্যান কাম ব্যাক টু ইউ অ্যান্ড সু ইউ অ্যান্ড কাভার দ্য লস। হ্যাঁ? সো এই জিনিসটা হয় এবং সিবিসি মার্কেট প্লেসে আপনারা যদি লাস্ট ১ বছর আগে মনে হয় একটা এপিসোড এসেছিল। ওখানে যদি আপনারা দেখেন, they talked about it in depth যে লসুটের ব্যাপারটা। যেটা আমি আরেকটা বললাম যে সব রিয়েলটর না, অনেক রিয়েলটরই আ প্রফেশনাল। বাট এই সংখ্যাটা আবার ইনসিগনিফিক্যান্ট ও না। অনেক রিয়েলটর যেটা হলো যে ফিয়ার অফ মিসিং আউট এই জিনিসটা আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে বাড়ি কিনতেই হবে আদারওয়াইজ বাড়ির দাম ডাবল হয়ে যাবে নেক্সট মান্থ এর মধ্যেই। এই যে একটা প্রেশার একটা ক্রিয়েট করে এইটাও একটা খুবই অ্যাবনরমাল এবং আনহেলথি। এছাড়াও আপনার মর্টগেজ ফ্রড। কারণ আমরা খুব ভালো করেই জানি আমরা আগের সেশনটাতে দেখেছি যে আপনার $1.1 মিলিয়ন এর একটা বাড়ি কিনতে গেলে আপনার লিগ্যালি ৳2,00,000 র উপরে হাউস হোল্ড ইনকাম লাগে। আমাদের কমিউনিটিতে সবার কিন্তু ৳2,00,000 র উপরে হাউস হোল্ড ইনকাম নাই। সো যেটা করে যে দেখা গেল যে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আজকের এপিসোডটা যেহেতু একটু র, সো আমি তানভীর ভাইয়ের পারমিশন নিয়েই বলতেছি যে আমার যেটা দেখা যে আ ওয়াইফ হয়তোবা হোম মেকার, কাজ করে না। কিন্তু হোম মেকার না হলেও উনাকে একটা কাগজ কলমে আ অ্যা একটা জব লেটার দিয়ে একটা কোম্পানি থেকে পেরোল সেট করে দেয়। সো ব্যাংক যখন দেখে যে সাধারণত যেটা করে যে এই, এই জিনিসগুলো যে এমন একটা ব্যাংকের কাছে যায় যেখানে তাদের কোনো ব্যাংকিং নাই আগে থেকে। সো আ ওই ব্যাংকে যেয়ে তারা একটা ফেক ডিপোজিট দেখায় যে দেখায় যে এই, এই ভদ্রলোক বা ভদ্রমহিলার নামে এত টাকার মর্টগেজ ডিপোজিট এত টাকার আ পেরোল ডিপোজিট হচ্ছে। সো ব্যাংক যখন অ্যাপ্লিকেশন স্টার্ট করে ওরা দেখে যে আচ্ছা রেগুলার পেমেন্ট আসতেছে। সো দে ডোন্ট চেক দ্যাট মাচ এবং অনেক সময় অডিট করে। অনেক অডিটে এটা এসেছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য ওয়ে টু ফেক ইনকাম ডকুমেন্ট, যে তারা দেখায় যে একটা জব লেটার এবং এরকম ডিপোজিট দেখায় এবং সেই ডিপোজিটের হিসাব করে এবং এই পুরা প্রসেসটা অনেক অসাধু মর্টগেজ এজেন্ট বা আ মর্টগেজ ব্রোকার বা ব্যাংকের এমপ্লয়িও অনেক সময় ইনভলভ থাকে। এবং আ আমি অনেককেই চিনি যারা পরবর্তীতে জব চলে গেছে। এই যখন অডিটে পিক করে। আ সো এইটা করার মাধ্যমে এটা হলো এক ধরনের যে পেরোল বানিয়ে দেওয়া। T4 নোটিস অফ অ্যাসেসমেন্ট এগুলো বানানো তো কোনো ব্যাপারই না। এটা অনেকটা নীলক্ষেতের মতো অবস্থা এখন কানাডাতে। যেটা লাস্ট ৩-৪ বছর ধরে। ইফ ইউ আস্ক এনি আন্ডাররাইটার মানে ব্যাংকের আন্ডাররাইটারকে যদি আপনি জিজ্ঞেস করেন, মোটামুটি সবাই বলে দিবে যে স্পেসিফিক পোস্টাল কোড থেকে এই জিনিসগুলো বেশি আসে। আ notoriously ব্যাড, যে কানাডাতে সবচেয়ে খারাপ যে আম নেইবারহুড যেটা বলতে পারেন, যেখান থেকে মর্টগেজ ফ্রড মোটামুটি এটা ওপেন সিক্রেট, সেটা হলো ব্র্যাম্পটন। আ ব্র্যাম্পটনের পরেই স্কারবোরোও খুব পিছায় নাই। কারণ এটা খুব সহজ একটা হিসাব। আ আপনি যখন স্ট্যাটিস্টিক্স কানাডার ওয়েবসাইটে যান, ওরা কিন্তু বলে দেয় যে এই পোস্টাল কোডের এভারেজ হাউসহোল্ড ইনকাম হলো এত। ৳৭০,০০০ ৳৮০,০০০। এখন ৳৭০,০০০ ৳৮০,০০০ যদি হাউসহোল্ড ইনকাম হয়, কিন্তু প্রপার্টির এভারেজ প্রাইস হলো $1.2 মিলিয়ন। ডাজন্ট মেক এনি সেন্স। সো এই ইনকাম ফ্রড আ যেটা সেটার আ প্রবলেমটা হচ্ছে যে প্রথমত হলো যে যেইসব ব্যাংকাররা এই কাজগুলো করে তাদের সাধারণত খুব বেশি দিন থাকে না এদের জব। কারণ ব্যাংকের একটা কমপ্লায়েন্স টিম থাকে। দে randomly অডিট দিস ফাইল এবং যখন ওরা একটা ফাইল পিক করে তখন মোটামুটি বুঝে যায় যে আচ্ছা এই এমপ্লয়ির সমস্যা আছে। দে স্টার্ট অডিটিং অল দ্য ফাইলস এবং একবার যখন এটা বের হয়ে যায় দ্যাট ব্যাংকের এমপ্লয়ি তখন ইউজুয়ালি এটা ব্যাংকের মর্টগেজ অ্যাডভাইজার যারা কমিশন বেসড তারা এই জিনিসটা অনেকেই ইনভলভ থাকে। সবাই না। এই পার্সেন্টেজটা খুবই কম। আমি আবারও বলছি পার্সেন্টেজটা খুবই কম। আম সেইম কেস মর্টগেজ ব্রোকারের ক্ষেত্রেও। আ 99% মর্টগেজ ব্রোকারস আর গুড, বাট এই স্পেসিফিক রিজিয়নের আ এই জিনিসটা বেশি দেখা যায়। আপনি যদি অন্টারিওর বাইরে যান বা ভ্যানকুভারের বাইরে যান বা মন্ট্রিয়ালের বাইরে যান,
majority of the mortgage broker, they are perfectly fine. But majority of the bank যারা এমপ্লয়ি, they are fine. বাট স্পেসিফিক কিছু রিজনে এই জিনিসটা বেশি দেখা যায়। সো এটার প্রবলেম যেটা যে মর্টগেজ অ্যাডভাইজাররা বা এজেন্টদের লাইসেন্স চলে যায় কয়েক বছর কয়েক মাস আগে ফিজরা যেটা হলো অন্টারিওর রেগুলেটরি বডি, তারা অলমোস্ট ওভার $100,000 পেনাল্টি করেছে একটা বিগ মর্টগেজ ব্রোকারকে, উইন্ডসরের। সো এই জিনিসটা ওরা আস্তে, আস্তে ডিগ আপ করে। বাট এটা হয়তোবা ইমিডিয়েটলি এই জিনিসটার আম আ যেটা বলে যে পেনাল্টি বা প্রবলেমটা দেখা যায় না। বাট when they starts to audit, then they go back and ওই জিনিসটা করে। সেইম কেস ক্লায়েন্টের ক্ষেত্রে। আপনি যখন একটা মর্টগেজ সাইন করছেন, যে আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনি জানেন আপনার ৳৭০,০০০ হাউস হোল্ড ইনকাম। বাট আপনি সাইন করছেন $1,20,000, ইউ আর সাইনিং দ্য ডকুমেন্ট এবং আপনি কিন্তু এ আ মানে যারা এই মর্টগেজ ফ্রড করে, আমি তাদের কথা বলছি, সবার কথা না। বাট এই মর্টগেজ ফ্রড এর যারা করে তারা কিন্তু এই ১,২০,০০০ এর ইনকামটা সাইন করে দিচ্ছে। তার মানে দে আর অ্যাকসেপ্টিং যে তাদের ৳১,২০,০০০ ইনকাম আছে। সো কোন কারণে যদি ওরা ভবিষ্যতে কখনো ব্যাংক টের পায় এবং যদি দেখে যে প্রপার্টি লস এ আছে, দে ক্যান সু এগেইনস্ট দ্যাট পারসন এবং তারা পার্সোনাল অ্যাসেট এ তখন ইয়ে করতে পারে। আমার নিজের চোখে দেখা বেশ কয়েকজন ক্লায়েন্টকে তারা ব্ল্যাক লিস্ট করে দেয়। যে ওই ব্যাংক থেকে ওরা বলে দেয় যে, "না, ইউ হ্যাভ টু টেক আউট ইউর মর্টগেজ টু a ডিফারেন্ট লেন্ডার উইথিন 30 ডেইজ অথবা 60 ডেইজ এর মধ্যে।" সো এইটা একটা বড় একটা জিনিস। আরেকটা কমন যেই হরর স্টোরি দেখা যায় সেটা হচ্ছে যে মর্টগেজ অ্যাডভাইজাররা বা মর্টগেজ ব্রোকাররা আ ঠিকভাবে মর্টগেজ অ্যাপ্রুভ করে না। হয়তোবা আপনি কথা বলছেন, আ they don't তারা আপনাকে ফোনে বলে দিবে যে, "হ্যাঁ ভাই, আপনার মর্টগেজ হয়ে গেছে। কোন সমস্যা নাই। সবকিছু ঠিকঠাক আছে।" বাট আ ইউজুয়ালি ৭ দিন আগে, মর্টগেজের ৭ দিন আগে বা ৩ দিন আগে বা ২ দিন আগে যখন আপনার অত বেশি সময় আর হাতে থাকে না, then they say that, "Hey, আপনার মর্টগেজটা ডিক্লাইন করছে। সো আপনার এখন আ তো প্রাইভেট মর্টগেজ ছাড়া যাওয়ার আর কোন উপায় নাই।" কারণ প্রাইভেট মর্টগেজে they make more money এবং আ এটা একটা খুবই বাজে একটা ট্যাকটিক্স, বাট এটা হয়, আমাদের কমিউনিটিতেও হয়। যে শেষ মুহূর্তে গিয়ে প্রাইভেটে ক্লোজ করে এবং এটা করলে আ যেটা হয় যে মর্টগেজটাও ওরা কমিশনটা বেশি পায়। আ প্লাস যারা লেন্ডার, অনেক সময় অনেক রিয়েল এস্টেটের লয়াররাও এটার সাথে ইনভলভড, যে তারা আবার ট্রাস্টের টাকা থেকে তুলে they lend this kind of deal. বাট খুবই কম, সামান্য কিছু মানুষ এই কাজটা করে। বাট এটা যে একেবারেই হয় না তা বলব না। আ এটাও একটা প্রবলেম এবং এমনও হয়েছে যে ১৫, ২০, ৩০% এ অনেক সময় এই প্রাইভেটের মর্টগেজের ডিল গুলো হয়। এবং যেহেতু এটা আনরেগুলেটেড মার্কেট, আ এটা এখানে আসলে কোন লিগ্যাল প্রটেকশন নাই অতটা বেশি। এবং আপনার প্রপার্টির উপর একটা লিন দিয়েই ওরা আপনাকে মর্টগেজটা দিবে। সো বি অ্যাওয়ার অফ দ্য প্রাইভেট মর্টগেজ, যে এটা কিন্তু খুব একটা রিস্কি একটা জিনিস এবং এটা শেষ মুহূর্ত পর্যন্ত ওরা করে। আ ওরা আগে থেকে আপনাকে বলে, আপনাকে মুখে খুব ভালোভাবে বলবে যে, "হ্যাঁ, আপনার মর্টগেজ এইখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই রেট, এই সেই।" শেষ মুহূর্তে আপনাকে বলবে যে এই ঘটনা। আ Oh, it's এছাড়াও very আরেকটা, common. এটা ভেরি কমন। Very আপনি common. তানভীর ভাই তো অনেক জানে। So, সো এটাই। এছাড়াও আপনার আরো যেটা কমন যে সিবিসি মার্কেট প্লেস এ যেটা ডাবল এন্ডেড ডিল যেটাকে বলে। যে দেখা যাচ্ছে যে সেলারের রিয়েলটর এবং বায়ারের রিয়েলটর একই ব্রোকারেজ হাউসে কাজ করে। দে ওয়ার্ক টুগেদার এবং তারা বলে যে, "আচ্ছা, আপনার সেলার কততে বিক্রি করবে আর আমার বায়ার।" সো ওরা they fix the price এবং এবং আ যেহেতু ধরেন এক কমিউনিটির মোটামুটি রিয়েলটররা সবাই আরেক রিয়েলটরকে চেনে। সো they can also, কারণ আপনি হয়তোবা one time transaction for them, but they have to be in that community for long enough. So they don't wanna মানে তাদের খারাপ সম্পর্ক করতে চায় না। সো অনেক সময় দেখা যায় যে অ্যা নিজেরাই প্রাইস সেট করে নিজেদের মধ্যে ডিল ক্লোজ করে ফেলে। সো দ্যাটস অলসো ভেরি ব্যাড। আ এখন আবার আরেকটা দেখা যাচ্ছে যে রিয়েলটর, মর্টগেজ ব্রোকার একই পারসন, which is not illegal um, in in যেটা বলে যে রেগুলেটরি কোনো রেস্ট্রিকশন নাই। বাট আপনি একটা চিন্তা করে দেখেন যে ওয়ান স্টপ সলিউশন, মানে আপনি বাড়ি কিনে নিচ্ছেন, আপনি মর্টগেজ করতেছেন, দেন সো ইউ নো এক্সাক্টলি হোয়াট ইনকাম টু ফেক, যদি আমি যদি ওই ধরনের যায় আরকি। আমি সবার কথা বলছি না। বাট
আছে, এরকম সংখ্যা কম না। আ এছাড়াও আপনার টেনেন্ট স্টোরিজ যেটা বলে যে এটা যে ভাড়া দেয় না বা বাড়িঘরের অবস্থা খারাপ করে যায়। দ্যাটস ভেরি কমন। আ সো দ্যাটস প্রিটি মাচ আমার যতগুলো এক্সপেরিয়েন্স হয়েছিল। তানভীর ভাই, ইউ ক্যান শেয়ার ইউর আ ইফ I missed something. I think you pretty much covered everything. আরেকটা তো হয় যে অনেক সময় ওই ফেক বিডিং হয়, I think. লাইক নিজেরা সেলারের মানে বাইরের এজেন্ট সেলারের এজেন্ট নিজের লোক পাঠায়, দাম বাড়ায়, কমায় or something হ্যাঁ, like that. ওইটা হচ্ছে ডাবল এন্ডেড ডিলের মধ্যে পড়ে হ্যাঁ, মনে হ্যাঁ, হয় ওইটার আমার মনে মধ্যে। হয়। রাইট। ওইটার দ্যাটস মধ্যেই অলসো রাইট, পড়ে। রাইট। সো যাই হোক, এটা দিয়ে এইটা আপনি ডিপ্রিসিয়েশন করা যাবে। রিয়েল হ্যাঁ, এস্টেট ওইটা ফার্মে। হ্যাঁ, সো এখন লাস্ট কয়েকটা টপিক আমি খুব কুইকলি বলে যাচ্ছি যে হাউজিং আসলে রেসপনসিবিলিটি কার? ফেডারেল আমরা গালিগালাজ করতে পারি এদেরকে। কিন্তু ওদের আসলে খুব একটা বেশি রেসপনসিবিলিটি নাই। ওরা শুধুমাত্র আপনার এই CMHC বা ব্যাংকিং অ্যাক্ট এগুলা দিয়েই আসলে কন্ট্রোল করে। মেইন আ হাউজিং রেসপনসিবিলিটি আসলে প্রভিন্সের উপরে এবং মিউনিসিপ্যালিটির উপরে। কারণ এরা আপনার এই যেগুলা বেশি ইমপ্যাক্টফুল সেই জিনিসগুলা আসলে এই প্রভিন্স গুলো কন্ট্রোল করে। যেমন হলো আপনার ল্যান্ড ইউজ, তারপরে আপনার জোনিং যে বাই-ল, ডেভেলপমেন্ট রুলস, ইনফ্রাস্ট্রাকচার, ট্রানজিট এগুলো ওরা ইউজ করে এবং মিউনিসিপ্যালিটি। বাট যেহেতু ফেডারেল গভর্নমেন্টের এদেরকে টাকা দেয়, ফান্ডিং দেয়, they can they can exercise their power, যেটা পিয়ার পলিয়েভ বলে আসতেছে যে, "If the municipalities don't build enough, I will stop the funding." সো ওরা ওইভাবে ইনডিরেক্টলি এদেরকে ইমপ্যাক্ট করতে পারে। আচ্ছা, এরপরে আ আ যেটা কুইকলি বলে যাচ্ছি যে পলিটিক্যাল যেটা বললাম যে পিয়ার পলিয়েভ যেটা বলতেছে যে রেড টেপ উঠায় দিবে, লোয়ার ট্যাক্স করবে, সাপ্লাই বাড়াবে ল্যান্ডের। আ গভর্নমেন্ট যেটা করেছে লাস্ট ১ বছরের মধ্যে যে নতুন বাসায় জিএসটি, এইচএসটি কোনো থাকবে না। আম পারপাস বিল্ড রেন্টাল যদি হয়, যেটা হলো আ রেন্ট পারপাস এ যে বিল্ডিং গুলো বানানো হচ্ছে। অনেকেই বলতেছে যে ফ্রি ল্যান্ড করে দিবে। এছাড়াও ফরেন ডিরেক্ট বায়ার যারা ছিল তাদেরকে বন্ধ করে দিছে। টিডি একটা, তানভীর ভাইয়ের ওয়ার্ক প্লেস টিডি ইস গোইং থ্রু a massive anti money laundering কেস ইউএসএ তে। সো এটার একটা ইফেক্ট এখানেও আসবে এবং আ অনেক অ্যান্টি মানি লন্ডারিং এর জিনিসগুলো আস্তে, আস্তে স্ক্রুটিনাইজ হচ্ছে। ব্যাংক ভেরিফিকেশন, আ লাস্ট বাজেটে যেটা একটা কথা আসছে, আ গভর্নমেন্ট হ্যাজ গিভেন পাওয়ার, সিআরএ কে ওরা পাওয়ার দিয়ে দিছে অলরেডি যে দে ক্যান দেয়ার উইল বি আ লিঙ্কেজ বিটুইন সিআরএ এবং ব্যাংক। সো আপনি যখন মর্টগেজের অ্যাপ্লিকেশন করবেন তখন ব্যাংক ক্যান ভেরিফাই ইউর লাইন, মানে বেসিক ইনফরমেশন গুলো আপনার সিআরএ ডেটাবেজে ভেরিফাই করবে। সো যখন আ এইটা স্টপ করে দিতে পারে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মর্টগেজ ফ্রড। এই একটা জিনিস। This will be a big impact on our community. এছাড়াও আপনার শর্ট টার্ম হাউজিং যেটা, যারা Airbnb করে বা কিছু স্পেসিফিক জোনে যারা Airbnb বা এই শর্ট টার্ম রেন্টাল দেয়, তারা কিন্তু এটা এই বছর থেকে ইমপ্লিমেন্ট হবে যে তারা যে এক্সপেন্স গুলো আছে তারা সেটা ডিডাক্ট করতে পারবে না। যেমন এটা ভ্যানকুভারে বা টরন্টোতে এই ধরনের সিটিতে আপনি যদি Airbnb করেন, তাহলে আপনার শর্ট টার্ম আপনার যে এলিজিবল এক্সপেন্সেস সেটা আপনি আর ডিডাক্ট করতে পারবেন না। সো টক টু ইউর অ্যাকাউন্টেন্ট আপনার যদি কোন প্রপার্টি থেকে থাকে। এছাড়াও আপনারা জানেন যে ভ্যাকেন্ট ট্যাক্স যেটা আছে অন্টারিওতে এবং আমার সম্ভবত BC তেও আছে, সেটাও একটা আছে। প্লাস ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে এটা বাড়িয়ে দিয়েছে। সো দ্যাটস অ্যানাদার ব্লো। ট্যাক্সেবল ইনকাম যেটা এখন রো আগেও এটা ছিল। বাট গভর্নমেন্ট এটা ক্লিয়ার করে দিয়েছে লাস্ট বাজেটে যে ১ বছরের নিচে যদি আপনি কোন বাসা কিনে বিক্রি করে দেন, it will be considered as house flip. Unless there are specific criteria আপনি যদি মিট করতে পারেন তাহলে এক্সেপশন এর মধ্যে পড়বেন। আদারওয়াইজ it will be considered as house flip এবং যা প্রফিট সেটা আপনার বিজনেস ইনকাম হিসেবে কনসিডার হবে। আচ্ছা। আর হলো যেটা হলো নেগেটিভ অ্যামortization। সো এই যে ১ম এই আমরা যে কথাটা বললাম যে ৩০ বছরের অ্যামortization করে দিল। সো হাউজিং মার্কেটে এখন পর্যন্ত আমরা অত বড়ভাবে ক্র্যাশ দেখি নাই শুধুমাত্র আপনার ব্যাংকগুলোর লিনিয়েন্সির কারণে। ব্যাংকগুলো কিন্তু এই যে নেগেটিভ অ্যামortization এর মর্টগেজ গুলো ছিল, ওগুলাতে খুব একটা আ প্রেশার ক্রিয়েট করে নাই। আপনাকে বলে নাই যে মর্টগেজ পেমেন্ট বাড়ানোর কথা।
প্রায় $90 বিলিয়ন উপরে মর্টগেজ আছে যেগুলো আপনার নেগেটিভ অ্যামortization, যেগুলো আপনার 30 বছরের উপরে অ্যামortization। অনেক মর্টগেজের আছে 40-50 বছরও অ্যামortization। মানে আপনি কিনতেছেন মর্টগেজ, আপনার ছেলে শোধ করবে মর্টগেজ, এরকম একটা কেস। সো এই জিনিসটা 2025-26 সালে গিয়ে আসলে বোঝা যাবে যে এটার ইমপ্যাক্টটা কতটুকু। এইজন্যই ব্যাংক অফ কানাডা এখন খুব দ্রুত ইন্টারেস্ট রেট কমাচ্ছে। আদারওয়াইজ এই রিনিউয়াল ক্লিফ কিন্তু খুব সিগনিফিক্যান্টলি ভয়াবহ হবে। আম পটেনশিয়াল সলিউশন কি? যে ট্যাক্সটা আসলে কমাতে হবে, এটা তো কোনো আসলে ইয়ে নাই। আ লেনওয়ে হোম অ এখন টরন্টোতে আছে, মিসিসাগাতেও এখন মনে হয় এটা ইমপ্লিমেন্ট করেছে যে আপনার বাসা যদি ডিট্যাচড হয়, আপনার পিছনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ইউ ক্যান বিল্ড অ্যানাদার ইউনিট। এটাকে বলে লেনওয়ে হোম বা গার্ডেন সুইট। সো ইউ ক্যান হ্যাভ দ্যাট, বাট ওইটার জন্য এখন গভর্নমেন্ট এখনো ক্লিয়ার করে নাই যে উইল দ্যাট বি আ রেন্টাল প্রপার্টি অর ইজ ইট গোইং টু বি পার্ট অফ ইউর প্রিন্সিপাল রেসিডেন্ট। পারপাস বিল্ড রেন্ট যেটা হলো লং টার্ম যারা বাসা ভাড়া নিয়ে থাকতে চায় তাদের জন্য স্পেসিফিক্যালি বিল্ডিং, আম যাতে আমি লং টার্ম একটা বাসা ভাড়া নিতে পারি। এছাড়াও কনস্ট্রাকশন ফাইন্যান্সিং এ গভর্নমেন্ট আম লো রেটে দিচ্ছে এবং ইমিগ্রেশন তো কমাতেই হবে এবং ফাস্টার অ্যাপ্রুভাল আ যেটা যেটা প্রপার্টি। আরেকটা খুব কমন কোয়েশ্চেন করে, আর ৩ টা স্লাইড আছে। তানভীর ভাই, আই এম সরি ফর টেকিং সো লং। আ ৩ টা একটা খুব কমন কোয়েশ্চেন করে, যেটা হলো যে আমি কর্পোরেশন করে কি কর্পোরেশনের মধ্যে রেন্টাল প্রপার্টি করব কিনা? এটা খুবই কমন কোয়েশ্চেন একটা। অনেক যারা ইনভেস্টমেন্ট করে। সো কর্পোরেশনের মেইন কনসেপ্টটাই হচ্ছে ২ টা। আপনি যদি লায়াবিলিটি প্রটেকশন চান, লায়াবিলিটি প্রটেকশন মানে হলো যে আপনি ধরেন লসুট করলো আপনাকে। সো লসুট করলে আপনার পার্সোনাল অ্যাসেট এ যাতে এটা আ এফেক্ট না করে। That's the only purpose you create corporation. There is basically two purpose you create corporation. One is liability protection, আর আরেকটা হচ্ছে যে আপনি যদি ট্যাক্স ডেফার করতে চান। আ প্রবলেমটা হচ্ছে যে এই রেন্টাল প্রপার্টিটা আপনার আপনার যদি রেন্টাল প্রপার্টি আপনার প্যাসিভ প্যাসিভ ইনকাম হিসেবে কনসিডার হয়। আনলেস ইউ আর ডুইং ইট এস এ ম্যাসিভ স্কেল। আপনার যদি ৫ জন ফুল টাইম এমপ্লয়ি হয়, then you are considered as active business. আপনি যখন রেন্টাল প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করবেন। বাট ৫ জন এমপ্লয়ি যদি আপনার না থাকে, then you are considered passive investor. So passive investor হলে যেটা হয়, passive income হলে যেটা হয় যে you pay taxes at 50% rate. সো কর্পোরেশন করে যে একটা সুবিধা পাওয়া যেত, যে স্মল বিজনেস এর যে সুবিধাগুলো পাওয়া যায়, লো রেট বা অন্যান্য সুবিধাগুলো যেটা পাওয়া যায়, আপনি রিয়েল এস্টেট যদি কর্পোরেশনের ভিতরে করেন তাহলে কিন্তু আর ওই সুযোগগুলো পাবেন না। এটা আমাদের কমিউনিটিতে একটা ম্যাসিভ একটা মিসকনসেপশন আছে। এছাড়াও আপনি কর্পোরেশনের ভিতরে যদি প্রপার্টি থাকে এবং আপনি যদি সেল করেন প্রফিটে, ইউ পে দ্য হায়ার ট্যাক্স রেট হুইচ ইস 67%। এটার মধ্যে কোনো ৳২.৫ লাখ কোনো যে এক্সেম্পশন পার্সোনালি থাকে সেটা আর নাই। কর্পোরেশনের ভিতরে আপনাকে $1 থেকে আপনাকে 67% ইনক্লুশন রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ? সো এছাড়াও আপনার অনগোয়িং অ্যাকাউন্টিং ফি তো আছেই। সো রিয়েলি আপনার যদি অনেক বড় কর্পোরেশন না হয় অথবা আপনার লায়াবিলিটি প্রোটেকশন না দরকার হয়, আদারওয়াইজ রেন্টাল প্রপার্টি আসলে কর্পোরেশনের মধ্যে না করাই বেটার। এবং এই কারণেই আপনি দেখবেন যে কানাডাতে বেশিরভাগ রেন্টাল প্রপার্টি হচ্ছে পার্সোনালি ওন্ড। whereas আপনার ইউএসএ তে আসলে প্রবলেম যেটা হলো যে অনেক ধরনের রিয়েল এস্টেটের পডকাস্ট বা ব্লগ গুলো আসলে ইউএস বেসড। সো আমাদের ইনভেস্টররা যখন পড়ে, they follow the US মার্কেট, বাট ইউএস এর মার্কেটের অনেক কিছু ডিফারেন্স। সেটাই আমি এখানে কুইকলি বোঝাতে চাচ্ছি যে ইউএস এর মার্কেটে যেমন 1031 এক্সচেঞ্জ আছে, যে আপনি একটা প্রপার্টি কিনে ওটার গেইনটা তখনই আপনি বিক্রি করে দিলে তখনই আপনাকে ট্যাক্সটা দিতে হচ্ছে না। ইউ ক্যান ডেফার ইট থ্রু দিস এক্সচেঞ্জ। কানাডাতে কিন্তু তা নাই। কানাডাতে আপনি একটা প্রপার্টি বিক্রি করার সাথে আপনাকে ট্যাক্স ওটা দিতে হবে। প্লাস আপনার ইউএসএ তে মেজরিটি অফ দ্যা মর্টগেজ হলো 20 to 30 ইয়ার। আপনি একটা বাসা কিনে ফেললে আপনার 30 ইয়ারের জন্য ইন্টারেস্ট রেট ফিক্সড। আপনার ইন্টারেস্ট রেটের মধ্যে কোনো খুব বেশি আপনার প্রবলেম নাই। কানাডাতে হলো ৫ বছর পর আপনাকে রিনিউ করতে হবে। সো আপনার মাচ হায়ার প্রবলেম ইন্টারেস্ট রেটে। মেজরিটি অফ দ্যা ইউএস প্রপার্টিজ এক্সেপ্ট ফর দিস ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক স্টেট ছাড়া, মানে যেগুলা হলো খুব এক্সপেনসিভ মার্কেট, মিড ইউএস মার্কেট, majority of the properties are cash flow positive.
মানে লাস্ট ২ বছরে একটু কমে গেছে। বাট প্যান্ডেমিকের আগে বা প্যান্ডেমিকের শুরুর দিকেও আপনার প্রচুর ক্যাশ ফ্লো পজিটিভ প্রপার্টি ছিল। বাট কানাডাতে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড সামথিং। হ্যাঁ? আর যেটা বললাম যে ইউএসএ তে সাধারণত এই এলএলসির মাধ্যমে এরা এই কর্পোরেশন গুলো করে। সো হোয়াটস নেক্সট? কেউ যদি রিয়াল এস্টেট এ ফোকাস করতে চান তাহলে আম আন্ডারস্ট্যান্ড যে এটা একটা ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট স্টাইল। নাথিং রং উইথ ইট আপনি যতক্ষণ পর্যন্ত জানেন। সো যেটা আপনি করতে পারেন যে লোকাল রিয়াল এস্টেট ক্লাবে জয়েন করতে পারেন। অথবা বিভিন্ন বই আছে, YouTube চ্যানেল আছে যারা রিয়াল এস্টেট ফোকাস সেগুলো আপনি দেখতে পারেন। এই কনসেপ্ট গুলো হয়তোবা আরো ডিপ নলেজ জানতে পারবেন। অনেক ফোরাম আছে অনলাইনে যেমন বিগার পকেট খুব বড় একটা আই থিংক দ্যা লার্জেস্ট ফোরাম। অ্যাম সো ওদের ওখানে প্রচুর পডকাস্ট শোনা যায়, বই পড়া যায়। এইরকম প্রো ফর্মা টেমপ্লেট পাওয়া যায়। কি ধরনের ফ্যাক্টর কাজ করে রিয়াল এস্টেট এর ইনভেস্টিং এ সবকিছু আপনি এখানে পাবেন। এছাড়া আপনার আমি যদিও কোর্স কেনার পক্ষপাতী না, কিন্তু অনেক সময় হয়তোবা ভালো আ কোর্স বিক্রেতা পাবেন আপনি। বাট বি অ্যাওয়ার অফ দিস। এছাড়াও আপনি চিন্তা করতে পারেন যে আপনি যদি পুরোপুরি হ্যান্ডস অফ থাকতে চান, আপনি এত ঝামেলার মধ্যে যেতে চান না, দেন REIT অথবা MIC ইস অলসো অ্যান অপশন। বাট এগেইন টক টু দ্য প্রফেশনাল। আম এইটা যেহেতু আপনার এই বিষয়ে এক্সপার্টিস নাই, টক টু দ্য প্রফেশনাল। আর আপনি যদি ই ই এ এই এই সেক্টরেই কাজ করতে চান, দেন ইউ ক্যান বি পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। আপনি হয়তোবা রিয়েলটর হতে পারেন অথবা মর্টগেজ ব্রোকার হতে পারেন বা কমার্শিয়াল স্পেস এ কাজ করতে পারেন। সো বি a part of it and get know like এই বিষয়ে আরো বেশি নলেজ গেইন করতে পারেন। সো দ্যাটস ইট তানভীর ভাই। এনি কোয়েশ্চেন বিফোর I wrap up? No, I think we're good. So a lot of information to process. So it's gonna be, but more overall একটা idea হলো যে real estate investment এর ব্যাপারে, and these some common techniques like BRRR and REIT রাইট, and all these pulling together money and doing friends and family or whatever, right? And also রাইট। the challenges like because আমি যখন investment start করছি real estate তখন it was a bit different scene. So now I আচ্ছা see কিরকম like a lot of information that আম যে ওই যেমন হিলকের ইয়েটা কমে গেছে রাইট, পোরশনটা। সো দ্যাটস আ বিগ ফ্যাক্টর। তারপরে হ্যাঁ, amortization লাইক সরি অ্যাসেসমেন্টটা অ্যাপ্রাইজালটা অনেক করা হয়ে গেছে। stringent, সো রাইট। yeah, so lot of things have changed, I think, in the last 5, 6, even like 5-6 ইয়ার্স yeah, ব্যাক। so 5, 6 years. এক্সাক্টলি, So yeah, it's a good session. So hopefully people will get some value out of it. And like me, they will probably get some new ideas like and new information, right? So Um, like রাইট, I was thinking of, using some equity and to, buy another property or something like that, right? So now I রাইট, would have to think twice and look at my like the HELOC ratio and stuff, right? So রাইট। good. So next week are we doing this similar thing? আম আমরা নেক্সট উইকে প্ল্যান করেছি যে আম এস্টেট প্ল্যানিং নিয়ে যে আমাদের কমন একটা কিছু কোয়েশ্চেন থাকে যে আমি মারা গেলে কানাডাতে কি হবে? উইল এবং পাওয়ার অফ অ্যাটর্নি এই বিষয় নিয়ে কথা বলব। যে আম বিশেষ করে যারা মাইনর চাইল্ড তাদের জন্য কি করা যায়? যে অনেকেই দেখা যায় যে কারো ফ্যামিলি নাই এখানে। হয়তোবা ফ্যামিলিতে শুধুমাত্র ওয়াইফ এবং বাচ্চা কানাডায় থাকে। সো হোয়াট টু ডু উইথ ইন দিস সিনারিও? কারণ অনেকেই এখন আম আমাদের কমিউনিটিতে একজন রিসেন্টলি খুব পরিচিত মুখ উনার ডেথ হলো। সো a lot of people are dying premature. সো ওই ধরনের সিচুয়েশন এ কি করা যায়? সো এস্টেট প্ল্যানিং নিয়ে কথা বলব। আ আরেকটা টপিক করব সেটা হচ্ছে যে ডিসেবিলিটি প্ল্যানিং যেটা পরবর্তী নেক্সট। সো এস্টেট প্ল্যানিং উইল বি আওয়ার কনভারসেশন নেক্সট। Okay. Okay. Sounds good. Thanks a lot. So I'll see you থ্যাংক ইউ next ভাই। week. Right. থ্যাংক ইউ। Thanks. Bye. বাই।